ম্যাডাম আইসা পড়ছে। কে পুরস্কার করছিল? ভালো হয়ে যাও মেকু, ভালো হয়ে যাও। আচ্ছা, কি মাঝখান থেকে কিছু বুঝলাম না আমি। ওয়েট, 2 মিনিট ওয়েট করেন আপনারা একটু। আচ্ছা, আমি হচ্ছে লাস্টে আমাদের প্রিপোজিশন নিয়ে আলোচনা হচ্ছিল, তাই না? তো প্রিপোজিশনে স্কিপ করতে চাবো, কারণ হচ্ছে আমি যে নোট করা শিট রেখেছিলাম, আনফরচুনেটলি আমি এটা একটু খুঁজে পাচ্ছি না। না, পাইনি, আমি হচ্ছে খুঁজে পাচ্ছি না আর কি। আমি বাসা চেঞ্জ করছি, তো আমি শিট নোট করে রেখেছিলাম, তো খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমি আজকে রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করতে চাই। আহ পজিশন কি ম্যাডাম তাহলে পরে করবেন? হ্যাঁ হ্যাঁ, আরো হচ্ছে আপনারা যতটুকু নোট করেছেন ততটুকু থাক, আমি নেক্সট ক্লাসে ম্যাডাম ওটা ক্লিয়ার করে দিব, মানে শেষ হবে আর কি, প্রিপোজিশন আর কিছু থাকবে না। তাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, যেটা যেটা আপনাদের কারেকশনে কাজে লাগবে, সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তা হচ্ছে, হ্যাঁ, হ্যালো, কিছু বলছেন কেউ? না ম্যাম, কিছু না, আমার মা ডাকতেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উম আচ্ছা, এখন কথা হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দুটাই গুরুত্বপূর্ণ জিনিস। যদিও এটা আলাদা আলাদা ভাবে আপনাদের পরীক্ষা কখনো আসবে না, তারপরে আমি আপনাদেরকে আপনারা হচ্ছে সিঙ্গুলার কারেকশন কারেকশনের ক্ষেত্রে আপনাদের এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে কয়টা রুলস দিব, জাস্ট এই কয়টা রুলস আপনারা ভালো মনে রাখবেন। এতে কি হবে, আপনাদের কারেকশনে কাজে আসবে। প্লাস আপনাদের হচ্ছে আপনারা যখন কোনো সেন্টেন্স মেকিং করবেন, অথবা ধরেন হচ্ছে আপনারা ট্রান্সলেশন করছেন, অথবা আপনারা হচ্ছে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং লিখছেন, তখন দেখবেন এই জিনিসগুলো আপনাদেরকে হেল্প করবে। হ্যাঁ, তো আমি যেভাবে আপনাদেরকে যে কয়টা রুলস দিচ্ছি, আপনারা এই কয়টা লিখে ফেলেন এবং মুখস্থ করবেন। হুম, কয়টা আছে, বেশি না, কয়টা, তো লিখে ফেলেন, তারপরে আমি শেষের দিকে পড়া ধরবো। আর কারা কারা জয়েন হতে চান, হয়ে গেলে ভালো হয়। আরো কে কেউ মনে হয় যে আমাদের ক্লাসে জয়েন করবেন?
রিপন আছেন? আমার রেগুলার স্টুডেন্ট আজকে শুধু 7 জন, হ্যাঁ? আর বাকিরা কোথায়? গ্রুপে একটু গ্রুপে একটু নক করেন, নরেন দেখি যদি কেউ। ম্যাডাম আসছি ম্যাডাম। হুম। ম্যাম ওই দিন তো ক্লাস দিতে পারিনি, ওর ফোনে কোনো চার্জ ছিল না। এখন আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস নিব। নেক্সট ক্লাসে এসে কি হবে, তারা এসে বলবে ম্যাম আমি তো ক্লাস মিস করেছি। মানে এরকমটা থাকলে বলেন তো কেমন লাগে, কি করা উচিত? স্যার মার, ম্যাম মার দিবেন, বাট আপনি তো কান নেই ধরে কাছে। দাঁড় করানো উচিত আমাদের সবাইকেই। আমাদের সবাইকে ম্যাডাম, আসলেই তাই। কান ধরে ম্যাম আমাদের দেখবে সবাই না দাঁড় তো। এখন সে কি কান ধরে দাঁড়িয়েছে নাকি কান ধরে বসে আছে নাকি শুয়ে আছে? আমি আর কেমনে বুঝবো বলেন? ম্যাডাম ছবি ভিডিও পাঠায় কলে দিবে নীল ম্যাডাম। ডাউন করে হ্যাঁ রাখবেন। ম্যাডাম, ছবি পাঠায় দিবে, ছবি তুলে। হ্যাঁ, তাহলে আপনারা সাক্ষী থাকেন। নেক্সটে আমি ক্লাস যদি নতুন কেউ নিউ কামার থাকে, মানে পুরানা নিউ কামারটা না, পুরানা যে হলো অলরেডি ভর্তি হয়ে গিয়েছে, ক্লাস করেছে কিন্তু আজকের ক্লাসটা মিস করেছে। তো আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস বলার আগে আমাদেরকে সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট, মানে সাবজেক্ট যেমন থাকবে আমাদের ভার্ব, ইউ আর মেকিং আ নয়েজ, বুঝছেন? স্যার ডোন্ট ডিস্টার্ব আস। তো যাই হোক, আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কি থাকতে হবে, মিল থাকতে হবে। সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বের অ্যাকশন হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব অবশ্যই প্লুরাল করতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে অবশ্যই ভার্ব সিঙ্গুলার করতে ব্যবহার হবে। করতে হবে। সাবজেক্ট হিসেবে কি কি থাকতে পারে বলেন তো? একটা সাবজেক্টের জায়গায় কি কি বসে? নাউন, প্রোনাউন, আমি, রহিম, করিম, হ্যাঁ, এটাই তারপরে তো ইট, নাউন প্রোনাউন। ই, সেকেন্ড পারসন, সাবজেক্ট থার্ড হিসেবে পারসন। কি কি থাকে জানেন? নাউন থাকে। নাউন মানে পৃথিবীতে সমস্ত নামগুলো। নামগুলো, প্রোনাউন থাকে, নামের পরিবর্তে আমরা প্রোনাউন গুলো ব্যবহার যেগুলো ইউজ করি। প্রোনাউন গুলো ব্যবহার করি। তারপরে ইট, ইট, দেয়ার। ইট, দেয়ার, দিস। প্রোনাউন আমি বারবার, আচ্ছা, নাউন ব্যবহার করি, প্রোনাউন ব্যবহার করি। প্রোনাউনের মধ্যে কিন্তু ইট, দেয়ার এগুলো থাকে, দে, হি, সি এগুলো থাকে, তাই না? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, তারপরে থার্ড হচ্ছে পারসন। আপনার হচ্ছে ইনফিনিটিভ, বুঝেন? ভার্বের সাথে আইএনজি ম্যাডাম নাকি? টু, টু, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস টু ফর্ম। প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাঁ, ভার্ব ওয়ান। এটা হুম। ইনফিনিটিভ হিসেবে সাবজেক্ট থাকতে পারে, অথবা জেরান্ড, যেরকম তো ম্যাডাম ভার্বের সাথে ভার্বের সাথে আইএনজি আইএনজি যোগ। ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে যেটা, এটা কিন্তু হিসেবে কাজ সাবজেক্ট করবে। হিসেবে কাজ করে। হ্যাঁ। তার মানে সাবজেক্ট হিসেবে কাজ করে। সাবজেক্ট সিঙ্গুলার যদি হয়, সাবজেক্ট যদি কি হয় সিঙ্গুলার, তাহলে ভার্বও ভার্ব কি সিঙ্গুলার। হতে হবে, এর পরের ভার্বও সিঙ্গুলার, সিঙ্গুলার হতে হবে, ভার্বটাও সিঙ্গুলার হতে হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কি হবে, প্লুরাল। প্লুরাল করতে হবে। এটাই হচ্ছে আমাদের শর্ত। ম্যাডাম ওটা তো জেনারেল নিয়ম না? এটা জেনারেল নিয়ম। এখন নাউন, কিছু কিছু নাউন গুলো আছে যেগুলো দেখতে সিঙ্গুলার মনে হলেও কিন্তু এগুলো অ্যাকচুয়ালি সিঙ্গুলার না। আবার কিছু কিছু নাউন আছে বা কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো দেখতে আপনার প্লুরাল মনে হয় কিন্তু এগুলো অ্যাকচুয়ালি সিঙ্গুলার। তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। নর্মালি আমি যেমন রহিম আর করিম যদি বলি, কোনো একজন ব্যক্তিকে ইন্ডিকেট করি তাহলে তো বোঝাচ্ছে একজনকে। দে যদি লিখি তাহলে দে মানে আপনার প্লুরাল অনেকজনকে বোঝাচ্ছে। ইট মানে একটা বস্তুকে বোঝাচ্ছে, তাই না? আর তারপরে হচ্ছে যখন অনেকজনকে বোঝাচ্ছে তখন আমরা ভার্ব অক্সিলারি যদি ব্যবহার করি তাহলে আর ব্যবহার করব। তারপরে ও পাস্ট হলে ওয়্যার ব্যবহার করব। তারপরে হ্যাভ ব্যবহার করব পারফেক্টের ক্ষেত্রে। তারপরে হচ্ছে এগুলো বেসিক আপনারা জানেন তো নাকি? যেগুলো জি টেন্স, ম্যাডাম। টেন্স, টেন্সের নিয়ম। হ্যাঁ, টেন্সের নিয়ম বলতে হচ্ছে এগুলো হচ্ছে অক্সিলারি। অবশ্যই আপনাকে সেন্টেন্স ক্রিয়েট করতে গেলে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। ভার্ব যদি ভার্বের যদি কথা আসে তাহলে ভার্ব মানে টেন্স।
ভার্ব মানে টেন্স। Tense. তো এই টেন্স হচ্ছে, এর আগে আমি আপনাদের ভয়েস করানোর সময় টেন্স নিয়ে অনেকটা আলোচনা করেছিলাম, আপনারা যারা করেছেন ক্লাস তারা বুঝতে পারবেন। তো এখন আপাতত আপনারা সাবজেক্ট এবং ভার্বের কম্বিনেশন গুলো এবং তাদের ম্যাচিং গুলো বুঝবেন, যে কোনগুলো প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে আর সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার রাখতে হবে, সেটা আপনারা জানেন। জি। ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি। জেনারেলি এই যে বুকস দ্বারা কতটুকু বইকে বোঝাচ্ছে, সিঙ্গুলার নাকি অনেক প্লুরাল? এটা ম্যাডাম প্লুরাল আর হবে প্লুরাল আর। plural বোঝাচ্ছে, হবে স্যার, অনেকগুলো বোঝায়। অনেকগুলো। অনেকগুলো বই, তা বুকস। The books আরো হতে on পারে, the table. আর ওয়ারও হতে হবে। পারে, ওয়েরও হতে পারে, তাই মানে না? ওয়ারও যদি হতে পাস্ট পারে। বোঝায় হ্যাঁ যে ছিল, হ্যাঁ, তাহলে তাহলে হবে আপনি ওয়ার। যদি আর দেন অথবা ওয়ার আর দেন দেন তারপরেও প্রেজেন্ট। হবে, কিন্তু আপনি হ্যাঁ, ওয়াজ অথবা ইজ দিলে হবে না। না, ওটা সিঙ্গুলার কে নির্দেশ করে, হ্যাঁ, ইজ বা ওয়াজ। ওয়াজ। তার মানে হচ্ছে এই যে বুক হচ্ছে কি একটা নাউন না? জি, জি। নাউনের পরে এস বা ই এস যুক্ত করে কি করা হয়? প্লুরাল। plural হয়। আর কিন্তু ভার্বের পরে এস বা এস যুক্ত করে কি করা হয়? সিঙ্গুলার। ভার্বটা শুধু সিঙ্গুলার। নাউন নাম্বার ভার্বের শেষে আসবে যুক্ত হয়। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, ভার্বের পরে যদি আপনি এস বা এস যুক্ত করেন তাহলে সেটা সিঙ্গুলার হয়, সিঙ্গুলার। আর ভার্বটা কি যদি একা রাখবেন, ভার্ব ওয়ান আকারে, তখন সেটা কিন্তু প্লুরাল থাকবে। যেমন আমি যদি সাবজেক্ট হিসেবে বে ব্যবহার করি, তাহলে তখন ভার্ব এ ডু দিব না ডাজ দিব? অবশ্যই ডু, ডাল দিবেন, কারণ দে আর ডু, মানে ডু, দে ডু ডু দ্য হবে, ওয়ার্ক অর দে ডাজ দ্য ওয়ার্ক? ডু ডু দা দা ওয়ার্ক। ডু ওয়ার্ক। দ্য ওয়ার্ক, এই ডু ডুটা তো মানে হচ্ছে প্লুরাল। প্লুরাল বোঝাচ্ছে, সাবজেক্ট প্লুরাল, তাই ভার্ব হ্যাঁ হচ্ছে ডু। যদি রাখেন তাহলে সেটা প্লুরাল, কিন্তু ডাজ যদি ধরেন তাহলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। আর আমরা জানি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল ভার্ব হবে। প্লুরাল হবে। ঠিক আছে, মুছে ফেলতেছে কিন্তু, যদি জি। লেখার প্রয়োজন বোধ করেন তাহলে লিখে ফেলিয়েন। লিখছি ম্যাডাম। আবার দেখবেন যে কিছু কিছু নাউন আছে, কিছু কিছু নাউন আছে পৃথিবীতে যেগুলোর পরে এস যুক্ত আছে কিন্তু তারপরেও সেগুলো সিঙ্গুলার। কিছু কিছু নাউন আছে যেগুলোর পরে এস যুক্ত থাকার পরেও কিন্তু সেগুলো কি আছে? সিঙ্গুলার। 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 যেমন অ্যারাবিয়ান নাইটস, এটা কি? সিঙ্গুলার। অ্যারাবিয়ান নাইটস, আমি লিখে আর দিচ্ছি এটা বই, আপনারা। এটা অপ্রয়োজনীয়। বইয়ের নাম হুম, এটা এটা একটা দলের নাম, একটা একটা গ্রুপের নাম, একটা দলের নাম অ্যারাবিয়ান নাইটস, কিন্তু এটা সিঙ্গুলার বুঝায়, একটা বুঝায়। তো আপনারা লেখেন যে কিছু কিছু নাউন এর সাথে এস বা এস যুক্ত থাকার শর্তেও সেগুলো সিঙ্গুলার, স্বভাবতই সিঙ্গুলার, এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না, স্বভাবতই সিঙ্গুলার। হ্যাঁ, আজকে খাবো। যেমন একটা গ্রহর নাম আছে না, মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ। মার্স। মার্স। মর্স। ম্যাডাম সাবজেক্ট যে আছে সিভিক্স ম্যাথমেটিক্স এগুলো হবে। হুম,
তারপরে হ্যাঁ আছেন অ্যারাবিয়ান নাইটস লেখেন। পেট্রোস অ্যারাবিয়ান নাইটস ম্যাডাম এটা কি কোনো গ্রুপের নাম? হ্যাঁ, এটা ওই অ্যারাবিয়ান নাইটস এর কথা বলতেছেন না নাকি কোনটা? ওই অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটা দলের, আরব্য দেশের যেটা দলের, একটা দলের নাম আর কি। এটা এখন গ্রন্থ গুগল বুঝাইতেছে করতেছে। না? গ্রন্থ হ্যাঁ, বুঝাইতেছে না? অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একটা দলের নাম মেবি, আমার জানা মতে। না আমরা যেটা জানি ম্যাডাম যে আলিফ লায়লা যেটা হয় যে আরব্য রজনীর যে গল্পগুলা নিয়ে ওইটার হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ, গল্প, ওইটার তো একটা বই আছে ওইটার কথা বলতেছি। গল্প, জি আচ্ছা আচ্ছা। ম্যাডাম বই যে আছে তাহলে না ওইটার এটা গল্পের বইয়ের নাম নাকি গল্পের নাম? গল্পের তো মানে আরাবিয়ান নাইটস এটা হচ্ছে পুরাটা ধরেন আরবের যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রূপকথাগুলা নিয়ে যে গল্পটা ওইটার কথা বলতেছে ওই রূপকথার বইটার। গল্প অ্যারাবিয়ান নাইটস, ঠিক আছে। হ্যাঁ তারপরে হচ্ছে কালচারাল স্টাডিজ, একটা সাবজেক্টের নাম না? হুম কালচারাল স্টাডিজ। কালচারাল স্টাডিজ, এই দেখেন স্টাডিজ এর পাশে কিন্তু এস দেওয়া, এটা তো সাবজেক্টের নাম। মামস বুঝেন? মামস। ওই মাম যে গাল ফুলে যায় না, একটা গাল ফুলা ও রোগ। আচ্ছা আচ্ছা যাও মামস যে ছোটবেলায় যে হইতো হ্যাঁ ওইটা। হ্যাঁ, ফুলে যায়, ভাইরাস জনিত এটা রোগ। জি ম্যাডাম এটা সবারই হইতো। হম। তারপরে হচ্ছে বিলিয়ার্ডস একটা খেলার নাম। হুম, বিলিয়ার। যাই হোক, জেনে নেওয়া উচিত। আমরা একটা রোগের নাম বলি না, রিকেটস রোগ? হ্যাঁ রিকেটস। ভিটামিন ডি এর অভাবে নাকি? ভিটামিন ডি আহ, এর ব্যবহার হয়। হ্যাঁ, এটার পরে কিন্তু দেখবেন এস আছে। তারপরে হচ্ছে ড্রটস মানে খরা। হ্যাঁ ড্রপস করা। ডট। ড্রপস, নাম্পাস। একটা হাইপস আছে, হাইপস এক টাইপস। ধরনের রোগ, ও আচ্ছা। একটা ধরনের চর্মরোগ আর কি, লাল চুলকানি, ও লাল আচ্ছা লাল র্যাশ হয়, জি এই টাইপের কিছু রোগ। তো আরো সাবজেক্টের নাম আছে কিছু। ম্যাডাম অনেক যেমন ইকোনমিক্স সিভিক্স হুম হুম ম্যাথমেটিক্স হুম ইসলামী স্টাডিজ সোশ্যাল ওয়ার্কস। হুম, বিজনেস স্টাডিজ ম্যাথমেটিক্স ফিজিক্স সাবজেক্টিভ আর কি, তাই না? জি হ্যাঁ এগুলা সাবজেক্টিভ। সিঙ্গুলার সেগুলো সব। তারপর লিখে চশমা দিব নাকি এটাও ঠিক পারবেন? ইনশাল্লাহ পারবো। তারপরে লিখে দেই সাবজেক্টের নামগুলো, জায়গায় তো নেই, মুছে ফেলবো। ম্যাডাম লেখা শেষ, ম্যাডাম আপনারা দ্রুত এগুলো তো লিখে বিএড ফেলবেন। থেকে, হ্যাঁ, এই বইয়ে আছে না নাকি? কি বইয়ে জানি। আছে, এগুলো আমি আর কি এক জায়গায় নোট আসলে বই করে থাকলে ফেলেন। তো আর লেখার প্রয়োজন হয় কিনা জানি না। শোনেন হচ্ছে লিখলে আপনার বইয়ে আছে কিনা আমি জানি না, কারণ আমি এগুলো আলাদাভাবে নোট করা তো, এগুলো আমি আবার আপনাদের জব কেয়ারের বই থেকে নোট করিনি কিন্তু। ও আচ্ছা ঠিক আছে। ঠিক ওগুলা আছে। কি ম্যাডাম ইয়ে থেকে নোট করছেন মাস্টার? হ্যাঁ, বুঝছেন। মাস্টার বই দেখলে ডর করে, এত মোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ডর ম্যাডাম করার, ভয় লাগে মাস্টার বই দেখলে। ডর করার দরকার নেই, সেখান থেকে যতটুকু ম্যাডাম আপনাদের আসলে লাগবে কি সেইখান থেকে। মাস্টারের চাইতে যে কম্পিটিটিভ ইংলিশ যেটা ওইটা গুছানো মনে হয়, মাস্টারটা প্রফেসর গুছানো প্রফেসর মনে হয় না। আসলে মাস্টারটা গোছানোর বিষয়টা না, মাস্টার পড়ার একটা টেকনিক আছে যে ওখানে কতটুকু পড়তে হবে, আর প্রথম প্রথম পর্যায়ে স্টুডেন্টরা কতটুকু পড়বে, ও এটা হচ্ছে আচ্ছা। একটা টেকনিক্যালি পড়তে হয়। এটা একবারে পুরো বইটা পড়ে কেউ শেষ করতে পারবে না। প্রথম হচ্ছে আর ইম্পর্টেন্ট রুলস, আর একাও পড়া একটু টাফ,
যখন শিক্ষকরা পড়াবে, যখন আপনি ক্লাস করবেন বা কোনো হচ্ছে কোর্স করবেন, সেই জায়গা থেকে স্যাররা ওভাবে গুছিয়ে পড়াবে এরকম। তো সেটা হচ্ছে আপনার রুলস গুলা ওখানে অনেক অনেক রুলস দেওয়া, সেখান থেকে গুছিয়ে কিছু রুলস পড়তে হবে, রুলস অনুযায়ী এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করা শেষ হলে তারপরে প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে, প্রিভিয়াস বিভিন্ন হচ্ছে আপনার অ্যাডমিশনে আসা কোয়েশ্চেন বা ইয়েতে বিসিএস এ আসা কোয়েশ্চেন, ইয়েতে ব্যাংকে আসা কোয়েশ্চেন গুলো সলভ করতে হবে। এরপরে এক্সট্রা যে আছে এগুলো করার পরে তারপরে এক্সট্রা গুলো সলভ করতে হবে। তার মানে এগুলো ধাপে ধাপে পড়ে। এটা যারা বিসিএস এর প্রিপারেশন নেয় অথবা নবম দশম গ্রেডে যারা চাকরিতে প্রিপারেশন নেয় তারা এইভাবে এটা একটা গুছিয়ে পড়ায়। যারা চাকরি বিসিএস প্রিপারেশন তারা নেয় তারা মাস্টার্সই পড়ে, মাস্টার্স ছাড়া অন্য কোনো ইংলিশ খুব কমই পড়ে। তো যাই হোক, আমি আপনাদের ওইখান থেকে যেটুকু দরকার সেটুকু দিচ্ছি, আপনারা এটা সুন্দর করে নোট করে ফেলেন, কারণ এগুলো আপনাদের পড়লে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো ইস্যু হবে না, প্লাস আপনাদের হচ্ছে কারেকশনের কাজ করবে একসাথে এট এ টাইম, দেখবেন যে অনেক কিছু শিখে ফেলতেছেন আর কি। তো আপনারা আমি যেভাবে দিচ্ছি এগুলো নোট করে ফেলেন, কাজে লাগবে আর কি। ভালোই ভদ্র মানুষ হয়ে গিয়েছেন। আচ্ছা, এটাকে মুছে ফেলবো? জি ম্যাডাম, মুছে ফেলুন, লেখা জি হয়েছে। ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। তারপরে ম্যাথমেটিক্স, ফিজিক্স, হ্যাঁ কেন সিঙ্গুলার? ম্যাথমেটিক্স সিঙ্গুলার? জি, এগুলো সাবজেক্ট ম্যাডাম, এগুলো সাবজেক্টে হুম, সবসময় ম্যাডাম সিঙ্গুলার এগুলো হয়। এগুলো সাবজেক্টের পরে, এগুলো সাবজেক্ট, এগুলোর পরে এস যুক্ত থাকার শর্তে এগুলো। ইস হবে না ম্যাডাম এগুলোর পরে, তোমার ম্যাথ হুম, ইংলিশ আর সাবজেক্ট বা এরকম টাইপের। আবার ওজন পরিমাপ এগুলো তো ম্যাডাম ইয়ে হয় কেন, সিঙ্গুলারই হয়। ওজন প্র্যাকটিক্যালস, পরিমাপ, মানে দৈর্ঘ্য। চশমা এটা হ্যাঁ যেগুলো গণনা করা যায় না এগুলো কি করতে হয়? ওজন পরিমাপ করতে। আবার অনেক কিছু আছে যেগুলো ওজন পরিমাপ করা যায়, গণনা করাও যায়, ম্যাডাম এখানে এই সাবজেক্ট কিন্তু ভার্ব ওজন। এগ্রিমেন্টের সবচেয়ে কঠিন একটা বিষয় হচ্ছে কি জানেন, ওই যে আপনার পার্সেন্টেজ না, ওই পার্সেন্টেজটা মাথায় ঢোকে না, এছাড়া সবগুলো মোটামুটি বুঝি। ওই যে আপনার পার্সেন্টেজটা মাথায় ঢুকে না কোনটা? না, ওই যে যে ভগ্নাংশ টাইপের কিছু একটা ইয়ে আছে না, 1/3 2/3 এরকম, যে এর হ্যাঁ, জিনিসটা কিন্তু ঢোকে আচ্ছা না। মানে এটা একটু কষ্ট হয়, মানে বুঝতে পারি না, অনেকক্ষণ ধরে আচ্ছা চেষ্টা ঠিক করি। আছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম, মানে কম্পিটিটিভ ইংলিশ আর কি জানি মাস্টার, এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো? আর মাস্টার্স মাস্টার্স, আমি কারণ তো ওটা মানে মাস্টার বইটাই পড়ছি, আর সবাই ম্যাক্সিমাম মাস্টারই পড়ে। কারণ হচ্ছে ও কি, আচ্ছা, কম্পিটিটিভে দেখবেন মাস্টারে কিন্তু হচ্ছে কি বইটা গোছানো কি ধরনের, ওখানে কিন্তু A to Z রুলস দেওয়া আছে আপনার, প্রয়োজনীয় রুলস এবং কম প্রয়োজনীয় রুলস, যেটা আপনার দরকার নাই সেটাও দেওয়া আছে। মাস্টারে। কিন্তু হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে যে আহ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রুল ওখানে মানে হাইলাইট করা আছে, আর উনি ওভাবে বলেও দিছে, বইয়ে দেখবেন লেখা আছে। আর দ্বিতীয়ত ওখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, এক্সারসাইজ আছে। তো দেখা যাচ্ছে যে আম, চাহিদাটা মাস্টারে বেশি, কম্পিটিটিভ রুলস মোটামুটি কম আছে। ও আচ্ছা। কম্পিটিটিভটা আমার বই ছিল, আমি প্রথম প্রথম ওটা কিনেছিলাম, কিন্তু আসলে ওটা পুরোটা পড়িনি, আর আমার ওটা ভালোও লাগে না, আমার মাস্টারটাই এক। কম্পিটিটরে মাঝে মাঝে ভুল আছে, কিছু কিছু জিনিস একটু ভুল দেয় মানে। আর মাস্টারের হচ্ছে কি ওই স্যার যিনি আছেন উনি আবার মাঝে মাঝে লাইভ ক্লাস করায়। উনি ওনার উম, বই যখন পাবলিশ করে প্রথমে, করার পরে ওই বইয়ে কিছু যদি ভুল থাকে উনি ইয়াতে ক্লাস মানে অনলাইনে এটা কারেকশন করে দেয়, গ্রুপে অ্যাড। একটা পানি রুলস আছে, আপনাদেরকে এটা দিয়েছিলাম কিনা জানি না আগে। মানে কিছু কিছু শব্দ আছে যেগুলোর পরে, যেমন প্রিপোজিশনের পরে, তারপরে হচ্ছে and not as well as including except but এগুলো excluding ম্যাডাম, in এগুলো শুধু addition। বারবার আই সাথে যুক্ত হবে,
মানে এগুলোর পরে সাবজেক্ট আগের সাবজেক্টের অনুসারে পরে ভার্ব হবে। এগুলো অনুযায়ী প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে, জি, ভার্ব হবে। ভার্ব তার হবে। মানে আপনাদেরকে মুখস্থ রাখতে হবে যে অ্যাজ ওয়েল অ্যাজ, এক্সক্লুডিং, ইনক্লুডিং, তারপর হচ্ছে উইথ, টু, উইথ, এরকম। উইথ এ ভিউ টু ওগুলা মানে প্রিপোজিশন এন্ড নট অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্লুডিং, এক্সেপ্ট, বাট, অথবা এক্সক্লুডিং, তারপরে হচ্ছে ইন এডিশন, আবার এগুলোর নট পরে টু কি হয়, এন্ড নট। হ্যাঁ, এন্ড নোট, সরি, এন্ড নোট। আচ্ছা, প্রিপোজিশন, প্রিপোজিশন পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, বাট আপনার টু থাকলে বেস্ট ফর্ম। প্রিপোজিশনের পরে তো কি হয়, প্রিপোজিশনের পরে একটা যে শব্দটা থাকে সেই শব্দটা কিন্তু নাউন সব সময়, ঠিক আছে? হ্যাঁ জি, জি। প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বসে। এখন প্রিপোজিশনের পরে নাউন যদি বসাতে চান, ধরেন একটা ভার্ব দেওয়া আছে যেমন টেল, প্রিপোজিশনের পরে ভার্ব আপনি একা রাখতে পারবেন না, হয় তার সামনে টু দিবেন, ইনফিনিটিভ করবেন, অথবা তাকে টেলিং করে দিবেন, আইএনজি যুক্ত করে জেরান করে দিবেন। কারণ ইনফিনিটিভ এক ধরনের নাউন, জেরান এক ধরনের নাউন, তাই না? ভার্ব জি, বসানো যাবে না। তা আমি বলেছি যে প্রিপোজিশন, তারপরে কি, অ্যান্ড নট, অ্যাজ ওয়েল জি, অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে উইথ, ইনক্লুডিং, ইনক্লুডিং, এক্সক্লুডিং, একটা উইথ আছিল, কি উইথ জানি ছিল, উইথ তো প্রিপোজিশন, সরি। এক্সেপ্ট, অথবা বাট, ইন এডিশন, পরের কি অনুযায়ী, প্রথম সাবজেক্ট অনুযায়ী, এগুলো তাই না? সাবজেক্ট অনুসারে ভার্ব হবে আর কি, প্রথম হ্যাঁ, সাবজেক্ট অনুসারে। প্রথম সাবজেক্ট অনুযায়ী। মাই ফাদার উইথ হিজ ফ্রেন্ডস গো এই যে উইথ একটা প্রিপোজিশন, প্রথম যে সাবজেক্ট মাই ফাদার, প্রথম সাবজেক্ট কি আছে, সিঙ্গুলার, মাই ফাদার একজনকে বোঝাচ্ছে, তাহলে কি হবে, বুঝ, কি হবে, গোস। গোস। আচ্ছা, আচ্ছা, দেশের নাম দ্বারা অনেক সময় আমরা কি বুঝাই, কোনো দলকে বুঝাই না, বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে। জি, জি স্যার। তখন ওই দেশের নামটা সিঙ্গুলার হিসেবে কাজ করে না, তখন কি হবে, প্লুরাল হিসেবে কাজ করবে। যেমন আমি বললাম যে ধরেন গতকালকে রিসেন্ট কোনো খেলা হয়েছে কি, দেখেছেন কিনা, কোনো দল বা কোনো দেশ জয়লাভ করেছে এরকম কিছু? আপনারা খেলা কি দেওয়ার না শখ ক্রিকেট গেছে গা দেখেন, ম্যাডাম, খেলা দেখেন? চাকরির টেনশনে খেলা দেওয়ার না শখ গেছে গা। কে, রনি? জি আপনি কি ম্যাম, নতুন? জি ম্যাম, আজকে নতুন, আরো আ- আগে হয়েছি কিন্তু ক্লাস করি না, আজকে ক্লাস করলাম। ও আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? ম্যাম, মাস্টার্স রানিং, আহ, টেনশনে মাথা ভর্তি, সকালে কিসের জন্য ঘুম টেনশন করছেন এত?
চাকরি নাই বাকরি নাই, এই দিতেছি মাস্টার্সে সেই চাকরি নাই বাকরি নাই। চাকরি তো আর এমনি এমনি হবে না স্যার, চাকরির জন্য তো পরিশ্রম করতে হবে, ইনভেস্ট করতে হবে, অনেক অনেক স্যাক্রিফাইস করতে হবে। আমি আগেও গেছিলাম আপনাদের এখানে বুঝছেন, 2 দিন থাকার, একদিন থাকছি, ওয়াশরুমে যাওয়া পর্যন্ত কান্নাকাটি করছি, মন টিকাতে পারি নাই। ঢাকায় এমন ছিল। এসেছিলেন, জি, পরে আপনার আবার চলে গেছেন, প্রতিষ্ঠান বাড়ি কোথায় আপনার? চাঁদপুরে। চাঁদপুরে, আচ্ছা। জি, কোথায়, তালতলায় ছিলেন? তালতলায় ছিলাম। আমি ওইখানে থাকতাম, আমার এক রিলেটিভ ছিল আর কি। তো পরে মন দিয়ে ফাইটটা যায় বাড়ির টানে, মানে বাড়ি যাবো কখন, ঢাকায় যখন গেছি মন আর থাকতেছে না যে কখন বাড়িতে যাবো, একা একা কোনো সময় যা থাকি নাই তো, মেয়ে এই কারণে ছেলে পরে। মেয়ে হলে বোঝা যেত যে বাড়ি থেকে আসলে কষ্ট লাগে, বাবা মাকে মিস করি, কিন্তু ছেলে মানুষ আমার মনে হয় না ফ্যামিলি মিস করে। আমার আবার রিসেন্টলি আমার মা মারা গেছে তো, তো বাড়ির সাথে কেউ নেই, আমার ছোট ভাইটা ছিল, ও আবার বিদেশ থাকে, আমার 2 ভাই। ও তো এই আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণে একটু বেশি খারাপ লাগে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আহ, চাকরি ইনশাল্লাহ হবে। দোয়া করেন আর কি, চেষ্টা তো আছে আর কি। হ্যাঁ, তো এই ম্যাম যে আমাদের অনলাইন ব্যাচ থেকে কারো জব হচ্ছে না। আমাদের অনলাইন ক্লাস থেকে জব হয়তো অনেকেরই জব হয়। অনলাইনটা তো বোঝা যায় না, ওই না অফলাইন না, যারা। অনলাইন থেকে যদি কেউ চাকরি পায় ওরা হচ্ছে পোস্ট দেয় তো, অনেক সময় দেয়, পোস্ট দেয়। ওটা মাথার ভিতরে মন রাস্তা একটা মেমোরি সেট করি। শোনেন, একটা কথা হচ্ছে কি, অনলাইন আর অফলাইন, অনলাইনকে যদি আপনি ওই অনলাইন হিসেবে নেন, যে হচ্ছে যে অনলাইনেই তো ক্লাস করব, করব না, কোনো বাধা ধরা নাই, হ্যাঁ, ওই স্যাররা পিটায় না, ধরে না, আপনি ফিজিক্যালি আসছেন না, আপনাকে স্যাররা ইনসাল্ট করছে না, তো ম্যাডাম দেখা অফ। যাচ্ছে যে আপনি গায়ে মাখছেন না, আপনি বেঁচে যাচ্ছেন, হুম, গা বাঁচিয়ে চলতে পাচ্ছেন, তো দেখবেন যে এভাবে চাকরি হবে না আর কি। কিন্তু ফিজিক্যালি যদি আসেন, ক্লাস করেন, মিট করেন, 10 জনকে দেখেন পড়ছে। ম্যাডাম অফলাইনে আপনারা কি করেন ম্যাডাম? খুব চাপ দেন, মাইর দেন ধুয়া। হ্যাঁ, অফলাইনে ক্লাসে তো কি স্যাররা আছে মাইর ওখানে দেয়, কি টাকা জরিমানা নেওয়া হয় জরিমানা করে প্রচুর অনেক স্কুলে? প্রচুর, বেশি, ভীষণ যে ভীষণ একদিন দেখছিল ক্লাস ভীষণ করছিলাম, জরিমানা হচ্ছে। করছে আর হ্যাঁ, পুরস্কারও দেয়। যারা ভালো রেজাল্ট পুরস্কার করে পুরস্কার দেয়, একটা আর মার্কস ধরে মার্কস মার্কস সিলেক্ট কম করা থাকলে, থাকে। হ্যাঁ, ওই কম থাকলে মার্কসের কি মধ্যে, জরিমানা দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, জরিমানা দিতে হয়, মানে ফিজিক্যালি ক্লাস করা বা ফিজিক্যালি এখানে থাকা মানে অনেক, অনেকে মানে ওই ইনসাল্টের চাপে পড়াশোনা করে আর কি, ও ম্যাডাম আচ্ছা। আত্মসম্মান ওখানে একটা রক্ষা বই করার, আছে শাপলা বেশ নাকি কি বেশ, আত্মসম্মান তুমি রক্ষা ক্লাসে করার গেছিলেন। একমাত্র উপায় হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা করা। চাকরি হবে না কেন, না হয়ে উপায় আছে? আর নতুন নতুন অবস্থায় খারাপ লাগে, সবারই খারাপ লাগে এখানে এসে থাকতে, ফ্যামিলি থেকে দূরে থাকা অনেক পেইনফুল, অনেক কঠিন, কিন্তু কথা হচ্ছে যে একটা সময় পর দেখবেন যে আপনার মন এখানে লেগে যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে, আপনি আপনার মতো আরো অনেক সহযোদ্ধা আছে, তাদেরকে দেখলে কিন্তু অটোমেটিক আপনার পেইন গুলো কমে যাবে। এখানে এরকম অনেক অনেক পেইন নিয়ে আসা মানুষ আছে যাদের জীবনে অনেক বড় বড় ইনসিডেন্ট ঘটেছে, কিন্তু তারা কন্টিনিউ এখানে যুদ্ধটা করে যাচ্ছে, ইভেন সফলতা নিয়ে যাচ্ছে। এখনো চিন্তা করছি যে 1 তারিখে হয়তো আবার যাইতে পারি, যদি তো আগারগে আবার যাবো, এটাই যেতে হচ্ছে পারি। কথা যে নতুন নতুন আসলে খারাপ লাগে, সবারই তো মন আছে, আমাদের সবারই তো আমরা অ্যাটাচড আর কি, আত্মীয় স্বজন, নিজের কাছের মানুষ সবারই আছে। তো এই যে চাকরি পাইতে গেলে তো স্যাক্রিফাইস করতে হবে, প্রচুর স্যাক্রিফাইস করতে হবে। ম্যাডাম একটা ডিসিশন নিছি, যদিও আমি আপনার ক্লাসে ডিস্টার্ব করতেছি আর কি। আর না না, ঠিক আছে। মানে কথা হচ্ছে কি, মানে এই বছরের মধ্যে হয় আপনাদের আগারগাঁওয়ে ভর্তি হবো, 1 বছর খিসকায় থাকবো, আর না হয় কইছি যে ব্যবসা বাণিজ্য করবো, বাসার থেকে এটা কইরে নিছি। এখন দেখেন যে সামনে কিন্তু অনেক আপনি আমাকে বলেন সার্কুলার কোনটা হচ্ছে, ভালো হবে, আমার এটা বলেন। মানে আমি কি আপনাদের এখানে ভর্তি হবো, নাকি আমি ব্যবসা বিজনেস বাণিজ্য। করবেন। আচ্ছা, বিজনেসের জন্য কিন্তু আপনার যথেষ্ট কি দরকার, পুঁজি, তার সাথে কিন্তু স্মার্টনেস দরকার। বর্তমান সময়ে বিজনেস চালাতে গেলে আপনার অনেক বুদ্ধি সম্পন্ন হতে হবে, উদ্যোক্তা হওয়া এত সহজ না কিন্তু। আপনি একটা বিজনেস রান করার জন্য আপনাকে এরিয়া বুঝতে হবে, আপনি কি প্রোডাক্ট সেল করবেন, বা আপনি প্রডিউস করবেন নাকি আপনি কিনে নিয়ে আসবেন, আপনাকে, আপনি কোন এরিয়ায় বিক্রি করবেন, কতটুকু সেল হবে, আর এটা আপনি কতদিন পর্যন্ত, লস যদি হয় সেটা আপনি বিয়ার করতে পারবেন কিনা, আর যদি আপনি লাভ করতে চান সেক্ষেত্রে আপনি কতটুকু ফোকাসড ওখানে হতে পারবেন। কারণ অর্থের ব্যাপার আছে, প্রথম প্রথম পর্যায়ে আপনাকে অনেক বিনিয়োগ করতে হবে, এর সাথে বুদ্ধিটাও অনেক লাগবে। তো উদ্যোক্তা হওয়া যে সেই ব্যাপার না। আর এখন ওই অনলাইন বিজনেস এই সেই অনেকে করতেছে,
কিন্তু কথা হচ্ছে যে আপনার সেলফ যদি কোনো বিজনেস করতে চান সেক্ষেত্রে এই যে এই কাজগুলো জিনিসগুলো লাগবে। আর দ্বিতীয় কথা, চাকরির জন্য আপনাকে কি করতে হবে জানেন? প্রথম জিনিসটা হচ্ছে ধৈর্য। দ্বিতীয়টা হচ্ছে যে আপনি যদি বলেন যে আমি ভালো স্টুডেন্ট না, বা হ্যাঁ, আপনি হলো ম্যাডাম ভালো স্টুডেন্ট, আপনার ক্যারিয়ার এই একাডেমিক রেজাল্ট ভালো না, বা একাডেমিক ক্যারিয়ারে আপনি ভালো স্টুডেন্ট ছিল না, এগুলো কিন্তু ফ্যাক্ট করে না। এখানে এসে আপনাকে যে একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে হবে। মানে আমি আপনাকে দুইটাই বলে দিচ্ছি, দুইটার ক্ষেত্রে আপনার ডেডিকেশনটা কোন ধরনের লাগবে, আর আপনি কোন কোন জিনিসটাতে, মানে বিজনেসে অথবা পড়াশোনায় আপনার এফোর্টটা দিতে পারবেন কিনা, যে কোনো একটাতে কতটুকু দিতে পারবেন। যেমন পড়াশোনার জন্য, চাকরির জন্য আপনার প্রচুর ধৈর্য, মানে সবার আগে ধৈর্য রাখতে হবে, মন মানসিকতা শক্ত করে আসতে হবে, তারপরে কৌশলী হতে হবে অবশ্যই, তারপরে হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে অ্যাটাচ থাকতে হবে, কন্টিনিউ প্রসেস চালায় যেতে হবে। আর আপনি কোন পদে চাকরি নিতে চান সেই পদ অনুযায়ী আপনাকে সেভাবে প্রিপেয়ার করতে হবে, রিটেন ক্লিয়ার করতে হবে, আপনার প্র্যাকটিক্যাল তুলে রাখতে হবে, মানে তুলে ফেলতে হবে, টার্গেট করে ফেলতে হবে 6 মাস বা 1 বছর এরকম। তো ওইটা মানে আপনাকে আগে স্কিলড হতে হবে, যেমন আপনার টাইপটা স্কিলড, আপনার টাইপ তুলে ফেলতে হবে, স্বার্থলিপিতে আপনাকে স্কিলড হতে হবে, রিটেনটা আপনাকে তুলতে হবে। এই তিনটা জিনিস ওকে করার জন্য যতটুকু সময় দরকার, আপনি কতটুকু সময় এগুলো ক্লিয়ার করতে পারবেন, আর আপনি কতটুকু সেখানে আপনার পটেনশিয়ালিটি আপনি দিতে পারবেন, এটাই হচ্ছে আপনার কাজ। আর আপনি সফল না হওয়া পর্যন্ত সেখানে টিকে থাকতে পারবেন কিনা, কারণ এখানেও আপনি আপনার ফাইন্যান্স গুলো, অর্থগুলো এখানে অর্থায়ন করবেন, আপনি বিনিয়োগ করবেন, দুই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ করবেন। এখানে তুলনামূলকভাবে অল্প অল্প করে হবে, বিজনেসের ক্ষেত্রে একবারে অনেক বেশি হবে। তো এটা হচ্ছে, আমি বললাম আর কি এই দুইটার। এখন আপনি কোনটাতে আপনার বিনিয়োগটা করতে পারবেন সেটা হচ্ছে ডিসিশন নিতে হবে আপনাকে। জি, কেননা ম্যাডাম আপনাদের এই যে জব পিরিয়ড যে বইগুলা, এগুলো কিন্তু আমি 1 বছর ধরে কিন্তু এগুলো একটু পড়ি আর কি, মানে অন্যান্য বই থুইয়া মোটামুটি এগুলোতে ক্লিয়ার আছে, টাইপে জব মোটামুটি ক্লিয়ার কেয়ারের আছে। বই পড়লে, মনে করেন একটা বই, একটা যে কোনো একটা সিরিজের বই শেষ করে দিতে পারলে আপনার আর অন্য কোনো বই লাগবে না। এর সাথে রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে এই পরীক্ষাগুলো কোশ্চেন গুলো সলভ করবেন, দেখবেন আপনি মোটামুটি রিটেন ওকে, আপনি 70-এর মধ্যে 65 কমন পাচ্ছেন। জি ম্যাডাম, জি আমিও ম্যাডাম। সেটা বুঝতে পারছি যে এই হ্যাঁ, বইগুলো হ্যাঁ, ভালোভাবে শেষ কারণ করলে আপনার, অবশ্যই ইনশাল্লাহ চাকরি আপনাকে হবে। শুধু হচ্ছে রিটেন, যে আপনাকে পড়তে হবে, আপনাকে রিটেন পড়তে গেলে একেবারে খুব গভীর থেকে পড়তে হবে, অনেক পড়তে হবে এমন তো না, কারণ এখানে শুধু রিটেন না, আপনাকে সাথে প্র্যাকটিক্যাল তো তুলতে হবে। তাই রিটেনের সিলেবাস বুঝে বুঝে যতটুকু যেটুকু টপিক পড়া লাগে সেটুকু টপিক আপনাকে শেষ করতে হবে, এটাই হচ্ছে কথা। তা এখন জব কেয়ারের বই যদি আপনি শেষ করে ফেলেন, আমার আর অন্য কোনো বই লাগবে না। যে কোনো সিরিজ, জব কেয়ার হোক বা সেলফের বই হোক বা অন্য কোনো সিরিজের বই হোক, রিটেনের জন্য যে কোনো একটা সিরিজ শেষ করেন, 4টা 5টা 5টা 2-3টা লাগবে না, আর প্রিভিয়াস জি কোশ্চেন গুলো অ্যানালাইজ করলেই হবে। এগুলোতেই আপনি অনেক 62 তুলে ফেলতে পারবেন পরীক্ষার হলে। আর ফ্রি হ্যান্ড রাইটিং ম্যাডাম, যেগুলো হচ্ছে আপনার টপিক এতদিন বেস পর আপনার কোশ্চেন সাথে থাকে। কথা বললাম, মনটা পাতলা হইলো, মানে ভিতরে অনেক কিছু জমে ছিল, যে কি করবো, কার সাথে শেয়ার করবো, মানে এরকম আর একটা কিছু বিষয়টা ছিল। হচ্ছে এটাই যে এখন দেখেন যে এখানে সবাই যুদ্ধ করছে, হ্যাঁ। আর সামনে সুবিধা হচ্ছে কি যে যাদের কাছে সেই মূলধনটা নাই আর কি বিজনেস করার জন্য, তো তারা স্বল্প এর মূলধনে জন্য বা স্বল্প টাকা ইনভেস্ট করে কিন্তু তারা একটু চাকরি নিতে পরিশ্রম, পারবে। এখানে টাকার চেয়ে আপনার পরিশ্রমটা বেশি দরকার, এখানে পরিশ্রমটা বেশি করতে হবে, আপনাকে কৌশলী হতে হবে, ধৈর্যশীল হতে হবে, সময় দিতে হবে, ফোকাস থাকতে হবে, আর পড়তে হবে। তো এই যে এটা আপনি চালিয়ে যেতে পারলে 1-1.5 বছর 2 বছরে ইনশাল্লাহ চাকরি পেয়ে যাবেন। আর একটা চাকরি পেয়ে যাওয়া মানে তো আপনার আর অনেক কিছু ব্যাপার। তো আচ্ছা ম্যাডাম, একটা প্রশ্ন ছিল। স্যাক্রিফাইস করতে হবে আর কি আপনাকে। স্যাক্রিফাইসটা কি এখানে? ওই যে মায়াটা ত্যাগ করতে হবে, আত্মীয় হ্যাঁ ম্যাডাম, স্বজনের বাবা খারাপ মায়া, মায়া। লাগে আর পরে পরে হ্যাঁ, বাসা যায় অনেক কিছুর মায়া খারাপ আছে এখানে, লাগে। মাঝখানে আব্বু আবার আম্মুর অনেক কিছুর মায়াতে। মায়া আছে। মা শুনেন, আব্বু আম্মুকে তো ছাইরা আসলেন, এখানে এখানে আইসা কিন্তু আর নতুন একটা মায়া জন্মায় যায়। না না হ্যাঁ, ম্যাডাম, আমার আবার বাবাও হ্যাঁ, একটু আমি আর কিন্তু মা তো বাংলা চলে ভাষায় গেছে। বুঝাইতে পারতেছি না, আপনারা বুঝে নিয়েন। যেটা কথা হচ্ছে যে এখানে আইসা পড়াশোনা করতে এসে আবার কিন্তু অনেকে উল্টাপাল্টা কাজে জড়ায় যায়, হ্যাঁ। না না না। তো ওই যে ওই মায়া বাড়াতে গেলে কিন্তু সমস্যা আছে, হ্যাঁ। জি
যে ডেডিকেশন নিয়ে আসবেন, ওই ডেডিকেশনটা নিয়ে ফোকাস থাকবেন। মানে আপনার চোখ থাকবে আপনার জিনিসের, আপনার যে টার্গেট সেটা টার্গেটের উপর। মাইন্ড ডাইভার্ট করলে কিন্তু লস, অনেক অনেক লস। তো এই ধরনের ডেডিকেশন, আমি এই ধরনের স্যাক্রিফাইসের কথা বলছি। মানে স্যাক্রিফাইস, অনেক ধরনের স্যাক্রিফাইস আছে। আচ্ছা বলেন এখন আর কি বলতে চাচ্ছেন? আচ্ছা ম্যাম, ম্যাডাম হিসাব রক্ষক পদ্ধতি কি প্র্যাকটিক্যাল হয়? না, হিসাব রক্ষক, আপনি কি কোন সামনে কোনো হিসাব রক্ষকের লিখেছেন? না না না, এমনিতে মানে অ্যাপ্লাই করছি কয়েকটাতে, এখানে মানে ও এমএস ওয়ার্ড সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এরকম লেখা আছে। না, আমার একটা হিসাব রক্ষকের ভাইবা আছে 25 তারিখে বিটিভিতে। হুম তো হুম। ওটা তো আমি ম্যাডাম শুধু হচ্ছে 13 গ্রেডের, ওটাতে শুধু রিটেন পড়তে হয় আর কি। আপনি কি অ্যাকাউন্টিং কমার্স ব্যাকগ্রাউন্ড নাকি? জি ম্যাম। হ্যাঁ, তো যারা কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের ক্ষেত্রে অ্যাকাউন্টিং এ মানে হিসাব রক্ষক পদে যারা অ্যাপ্লাই করে তাদের জন্য হিসাব বিজ্ঞানের কিছু বেসিক বিষয় পড়তে হয়, আর কিছু না। রিটেনের জন্য আর কি। মনে করেন বাংলা থাকে, হুম ইংলিশ থাকে, ম্যাথ কিছু থাকে, অ্যাকাউন্টিং থেকে ম্যাথ থাকে, জেনারেল ম্যাথ থাকে না, অ্যাকাউন্টিং থেকে ম্যাথ থাকে, অ্যাকাউন্টিং থেকে কিছু বেসিক আপনার প্রশ্ন থাকে, আর এটা সাধারণ জ্ঞান টুকটাক থাকে। বুঝলেন? হ্যাঁ, হিসাব রক্ষক পদে। আর এরপরে ম্যাডাম এখানে প্রশ্নটা আমার কি? ডিরেক্ট আপনার রিটেনের পরে কোনো প্র্যাকটিক্যাল হয় না, ডিরেক্ট ভাইবা হয়। ওই যে এমএস ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকতে হবে এই সেই না, এটা আর কি সার্টিফিকেট আপনি যখন ইনক্লুড করলেন, যখন দিলেন তখন এই ধরনের সার্টিফিকেট দিয়ে দিলেন, ও আর কিছু না। ও আচ্ছা, বুঝতে পারছি। ম্যাডাম, ম্যাডাম আপনার কি ম্যাডাম কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল? হ্যাঁ, আমার অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স। ও ম্যাডাম ম্যাডাম কোথা আসলে থেকে? আমি দেখলাম যে অনার্স মাস্টার্স হচ্ছে ওটা, এটা ফ্যাক্ট না। এমন হয়েছে এসএসসি পাস সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরি করতেছে আমার বন্ধু বান্ধব। ঠিক আছে, ওইটা দেখলে যে আমার যে কেমন লাগে, যে মাস্টার্স শেষ করার আপনার পর চাকরি হচ্ছে। গ্রেডটা ভ্যারি করে। তো আপনি ধরেন ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে যদি চাকরি নিতে চান, সেটা আপনার 16 গ্রেডের চাকরির উপরে কিন্তু চাকরি নিতে পারবেন না। কিন্তু বড়দের অনার্স 14 করার গ্রেড আর কিছু না। গ্রাজুয়েশন করার পরে আপনি কিন্তু নবম থেকে মানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস গুলো অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পেরেছেন? ম্যাডাম জি আপনি জি। কি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছেন? হ্যাঁ, অ্যাকাউন্টিং এ ম্যাডাম অনার্স মাস্টার্স। কোথা থেকে? রংপুর, ও কারমাইকেল। ও আমি আচ্ছা। মাইকেল থেকে। ও ম্যানেজমেন্ট, ও আচ্ছা। মাস্টার্স প্ল্যানিং। আচ্ছা, যাই হোক, ভুলে গেছি। ম্যাডাম ওই যে ইনক্লুডিং এক্সক্লুডিং, হ্যাঁ আচ্ছা, ওই যে এটা ছিল আর কি। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে হচ্ছে দেশের নাম, যে যখন এই যে বাংলাদেশ, যদি বাংলাদেশটা কোনো দলকে ইন্ডিকেট করে, যেমন বাংলাদেশ যখন ক্রিকেট ধরেন বল। আজকে বাংলাদেশ, হ্যাঁ ক্রিকেট দল বিশেষ করে, যে দেশের নাম দ্বারা যদি কোনো দলকে বুঝায়, লেখেন। দেশের নাম। তাহলে কি হবে জানেন? ওই দেশের নামটা প্লুরাল ধরবেন, তখন ওই দেশের নামটা প্লুরাল বুঝাবে, তার মানে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব প্লুরাল হবে। আর প্লুরাল হবে। রিপন কি আজকে আছেন? মনে হয় নাই নাকি? রিপন মিয়া নাই আজকে? আজকে ভাইয়া আসছিল তো পরে চলে গেছে। আছে। ওমা, রিপন কি রাগ টাগ করেছে নাকি? জানি। রিপন কাজে অনেক ব্যস্ত, 20 তারিখ ভাইয়া পর্যন্ত। বিজি ছিল অনেক। কেন, কি হয়েছে? ওনার অফিসের কাজে বোধহয়। ম্যাডাম 20 এই যে তারিখ পর্যন্ত। জব করে ও হলো পরে, তো এই জন্যই অবস্থা। জব আসলে অনেক ভাইয়া চাপ। হচ্ছে আমাদের মধ্যে সব থেকে বেশি অ্যাক্টিভ। অনেক অনেক, আর হলো আসলে চাকরি করে পড়াশোনা করা অনেক টাফ তো। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে যারা মনে করেন যে ফিনান্সিয়ালি যারা সাপোর্ট পাবেন, এখানে এসে থাকার যদি সুযোগ পান, ফিনান্সিয়ালি বাসা থেকে যদি আসতে সাপোর্ট পারলে পান, তাহলে
টোটাল ডেডিকেশন দিয়ে এখানে এসে 1-1.5 বছর যুদ্ধ করেন, দেখবেন চাকরি হয়ে যাবে। কিন্তু চাকরি করে পড়াশোনা করা অনেক অনেক টাফ। চাকরি, বাংলাদেশে চাকরি ম্যাডাম 10 টাকার চেয়ে 50 টাকার প্রাইভেট প্যারা। প্রাইভেট জবগুলো অনেক টাফ। আমি নিজে 2 চাকর বছর মনে করে করছি। চাকর মনে করে ওরা। আপনি এই যে কয় 20,000 25,000 টাকা বেতন, 50,000 টাকা 1 লাখ হুম, টাকা প্যারা দিয়ে থুয়ে দেয়। একদম। আচ্ছা দেখেন, এই যে বাংলাদেশ আমি লিখেছি হ্যাভ বাবা হ্যাজ, হ্যাঁ, ভুলে গেছে। বাংলাদেশ হ্যাভ হ্যাভ ওন দ্য ওন দ্য ম্যাচ। ম্যাচ। বাংলাদেশ মানে হ্যাঁ, একটি ম্যাচ জিতেছে বা খেলা জিতেছে। তো এই যে বাংলাদেশ বলতে একটা কি বোঝাচ্ছে, একটা দলকে বোঝাচ্ছে, তাই না? জি। তাই এখানে কি হবে? হ্যাভ এখানে হবে। হ্যাভ হবে, হ্যাভ। উম, আবার ধরেন যে বাংলাদেশ খেলায় টস জিতলো, তখন কি হবে? এটাও কিন্তু হ্যাভই হবে, কারণ কি ওই হ্যাভই যে হবে। দল। দল। হুম। অথবা ধরেন যে বাংলাদেশের সাথে কোনো দেশের বা কোনো দ্বন্দ্ব আছে, যেমন ভারতের সাথে বাংলাদেশের দ্বন্দ্ব আছে না কিছু কিছু বিষয় নিয়ে, জি ম্যাডাম। যেমন তখন এগুলো বর্ডার, হ্যাভই। তিস্তা পানি চুক্তি, বর্ডার হ্যাঁ, পানি নিয়েই বেশি ম্যাডাম, পানি নিয়েই বেশি। ছিটমহল নিয়ে আছে, তাই না? তো ছিটমহলের তো ধরেন মনে হয় ম্যাডাম এইগুলো, হয়ে গেছে, বাংলাদেশের তো ছিটমহল তো ছিটমহল। মোটামুটি ঠিক হয়ে কারণ গেছে। 15তে হ্যাঁ, তো ছিটমহল দেওয়া হয়েছিল। মোটামুটি ধরেন। আচ্ছা যাই হোক, তো এই যে ছিটমহল নিয়ে যে দ্বন্দ্ব ছিল বা একটা আন্দোলন ছিল, তো এই বিষয়ে বাংলাদেশ তো কিছু একটা রায় পেয়েছে, তাই না? হ্যাঁ। তো এই যে রায় পেয়েছে তার মানে কি? তো তার মানে সে একটা রায় পেয়েছে, সেক্ষেত্রে আমি যদি বলি বাংলাদেশ হ্যাভ বা বাংলাদেশ হ্যাজ ওন দ্য ভার্ডিক্ট, বাংলাদেশ এই রায়টি জয়লাভ করেছে, তখন কি হবে? হ্যাজ হবে, কারণ আপনার তখন তো আর টিম বুঝায় নাই, দল বুঝায় নাই, দেশ কেন বুঝাইছে। বাংলাদেশকে, মানে বাংলাদেশ গোটা বাংলাদেশকে, বাংলাদেশ তো একটা দল, বুঝতেছেন না? এক্ষেত্রেও তো জি। বাংলাদেশ একটা দল, মানে খেলতেছে না, খেলার দল হিসেবে যে কোনো একটা দল, তো একটা গ্রুপ। জি। গ্রুপ দেশ বুঝিয়েছে। হুম, দল বুঝাচ্ছে তো। ধরেন আমি যদি বলি যে ব্রাজিল হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটে কি জয়লাভ করেছে, ক্রিকেট না ম্যাডাম, ফুটবল। সরি ফুটবল। হ্যাঁ ফুটবল। এই ব্রাজিল ফিফা। হ্যাভ ও। যাই হোক, ওই ফিফা হোক ওয়ার্ল্ড কাপ একই তো, ফিফা ওয়ার্ল্ড কাপ একই তো। জি। হ্যাঁ, এটা ডাবলু কিন্তু। ওয়ার্ল্ড কাপ কয়বার জিতেছে বলেন তো? ওয়ার্ল্ড কাপ তো 5 বার, 6 বার তো হ্যাকটা ফোর করতে পারে টাইমস নাই। না 5 টাইমস? 5 টাইমস। 5 টাইমস। মানে হ্যাক্সা মিশন নিয়ে আইছিল, বাট ওটা ব্যর্থ হয়ে গেছে। আপনি কি ব্রাজিল সাপোর্ট করেন নাকি? জি ম্যাডাম। এই জন্য তো ফাইভ ভয়েসটা টাইম। এত রেইজ করছেন না? চিন্তা ভাবনা করছি আমার প্রজন্মের পরে কেউ আসলে তাদের নামটা খেলা লাগবো জে আর লাস্টে। বাপরে বাপ, জুনিয়র, কি জুনিয়র, নেইমার যে নামে, আর, নামে শেষে জে আর লাগাই দেবো, যে নামই হোক। যে নামে হোক, নামে শেষে যে আর, জি। নেইমারের ফ্যান।
নেইমার, তারপরে হচ্ছে আপনার এই যে ভেনিসিয়াস জুনিয়র। ইস, আচ্ছা। আইদার অর নাইদার অর নর এর রুলস জানেন আপনারা? এর পরেরটা হবে ম্যাডাম, আইদার অর নাইদার অর, মানে পরে সাবজেক্ট অনুসারে কাজ হ্যাঁ, করবে। আইদার অর, ইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অর হ্যাঁ, অথবা নট নর অনলি এর বাট পরের, অর হবে। অথবা নর এর পরে কি হয়, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আপনারা বাকিরা জানেন? জি। ফ্র্যাকশনে প্রবলেম, তাই না? ফ্র্যাকশন নিয়ে আলোচনা করব এই ম্যাম, এই এরপর। প্রগনানসিয়েশন সমস্যাটা বুঝতে পারি না, ওই যে প্রগনানসিয়েশনটা। ফ্র্যাকশন আছে, ঠিক আছে। আমি আইদার অর লিখে দেবো নাকি? জি ম্যাম, দেন। জানি না। লিখে নেন, এগুলোই কিন্তু পরীক্ষায় আসে, রিপিট করে। নেক্সট কয়েকটা উদাহরণ দিব, সলভ করতে দিব, এর সাথে প্রিপোজিশন শেষ করে দিব। জি ম্যাডাম। তাহলে আপনাদের কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শেষ, নাকি আরো কিছু বাকি আছে? জি ম্যাডাম, নেরেশন কি পড়াই লাইছেন ম্যাডাম? ন্যারেশন পড়াই নাই, আসলে ন্যারেশন খুব কম আসে, এই জন্য এটা শেষের দিকে দিব। ওই আপনার নেরেশনে আপনার বিশেষ করে এই যে ইম্পারেটিভ আর হচ্ছে আপনার এই যে এক্সক্লেমেটরি, এই দুইটা জিনিসই একটু সমস্যা হয় আর কি। আচ্ছা, এক্সক্লামেটরি তো সহজ। এই যে আরেকটা আছে না, ওই যে আপনার ইয়ে বসে, ওই যে গুড মর্নিং, গুড ইভিনিং, এরকম, মানে ওগুলোর ক্ষেত্রে মিলাতে পারি না, কি আসবে রিপোর্ট দিতেছে। উইশ হবে, উইশ। যখন কাউকে গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো বলা হয়, তার মানে উইশ করা হয়, উইশ লিখতে হয়, উইশড। জি ম্যাডাম, আরেকটু কথা বলি ম্যাডাম। হুম কথা হচ্ছে হুম। কি, আপনার ওই যে এই যে আপনার ইয়েতে এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যে নিয়ম মানে না, মানে কি কিরকম জানি, আগাটা গোড়া, গোড়াটা আগা, এরকম হয়ে যায়। ওইগুলো আমি লিখে দিয়েছিলাম কতগুলো, যেগুলো হচ্ছে ওইগুলার মধ্য থেকে আসে, যেগুলোর মধ্যে থেকে আসে আমি সেটা লিখে দিয়েছিলাম। আপনি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর সময় ছিলেন না, মিস করেছেন। এটার কি হবে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী এগুলোর ক্ষেত্রে দেখবেন যে প্রথমে একটা সাবজেক্ট আছে, দ্বিতীয়তে একটা সাবজেক্ট আছে প্রথমে, এবং শেষে কি থাকে, সাবজেক্ট। দুটো সাবজেক্ট থাকে সবসময়, অর পরে করতে নর থাকবে বাট এখানে। অলসো, অর নরের পরের সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব হবে। ভার্ব। এটা লিখেছেন, মুছে দিব? জি জি ম্যাডাম। সবার লেখা শেষ? জি ম্যাডাম। জি ম্যাম। বাকিরা, সুরাইয়া, জি ম্যাম। সুরাইয়ার আজকে কোশ্চেন ছিল তাই না? জি ওইটাতে হচ্ছে কি জানেন, সেন্টেন্সের ওয়েন যুক্ত সেন্টেন্সের ফার্স্ট সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা পাস্ট পারফেক্ট হবে, বুঝছেন? ম্যাম। ওখানে ওয়েন্ট ছিল, তো প্রথম সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট ছিল, তাই পরেরটা কি হবে, পাস্ট পারফেক্ট। এখন ওয়েনটা যেহেতু শুরুতে ছিল, তারপরেও কিন্তু দুটা ক্লোজ যুক্ত, মানে দুটা সেন্টেন্স আছে ওখানে, বুঝতে পেরেছেন? তাই ওখানে কি হবে, হ্যাড, হ্যাড হবে, তাই না? হ্যাড স্টার্টেড মেবি, তাই না? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমি মুছে ফেললাম। এরকম পড়তে গিয়ে যদি কারো কোশ্চেন থাকে, আপনারা কাইন্ডলি নক করে ওখানে লিখে রাখবেন, তাহলে আমি যখন সময় পাবো আচ্ছা। লিখে দেবো। আচ্ছা ম্যাম। ম্যাডাম, ইংরেজির জন্য কি আপনাদের গ্রুপ আছে? আমি খালি গণিতের জন্য একটা গ্রুপ পাইছি, আর কোনো কিছু পাইনি। আমার আমার নাম্বারটা লিখে রাখেন। জি ম্যাডাম, বলেন। 0151। এই নাম্বারটা সেভ করে আমাকে নক করবেন, আমি অ্যাড করে দেবো। জি ম্যাডাম। ওটা কি মাঝখানে 4 লিখছেন না? 015184881, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, উদাহরণ হচ্ছে যেমন ধরেন আইদার,
either he or his friends do অথবা does it। ডু হবে। আমাদের এই যে অর এর পরের যে সেকেন্ড সাবজেক্ট আছে এই সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে, তার মানে কি হবে? ডু হবে। or do ma'am, his friends would do it. হুম, যেমন junior the junior teachers or the head teacher make or makes the agreement। Makes হবে, makes the agreement. কেন? দ্য হেডমাস্টার হেড টিচার একজনকে বোঝাচ্ছে, তাই না? জি এটা ম্যাম সিঙ্গুলার না, এটা সিঙ্গুলার মিক্স হবে। Makes হবে। হুম, এখন ফ্র্যাকশনে আসি। হ্যাঁ, জি ম্যাম, ফ্র্যাকশনের সমস্যা। আচ্ছা, আরেকটা আছে আচ্ছা ফ্র্যাকশনটা বলে তারপরে বাকিগুলা বলবো। ফ্র্যাকশন অনুযায়ী হবে কি, ফ্র্যাকশনের পরের নাউন অনুযায়ী কিন্তু ভার্ব হবে। এখন ফ্র্যাকশনটা কিন্তু সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। আপনার যে ফ্র্যাকশনের পরে যে দেওয়া নাউনটা দেওয়া থাকবে সেই নাউনটা যদি সিঙ্গুলার হয়, মানে ফ্র্যাকশনটা যদি যেমন 1/3 বা 2/3, হ্যাঁ, যদি জি হয় এরকম এস বা এস যুক্ত থাকে, অথবা হচ্ছে তারপরে, কিন্তু এগুলো ফ্র্যাকশন অনুযায়ী কখনো সিঙ্গুলার প্লুরাল হয় না। ফ্র্যাকশন সবসময় সিঙ্গুলার ইন্ডিকেট করে, কিন্তু এর পরের সাবজেক্টটা যদি প্লুরাল থাকে ভার্ব প্লুরাল দিবেন, এর পরে ভার্ব যদি সিঙ্গুলার থাকে তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব প্লুরাল, সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। জি ঠিক আছে? জি ম্যাম। তার তার মানে মানে ম্যাডাম, আপনি শর্টে লেখেন আপনারা, আমি বলতেছি জি কত নম্বর রুলস এটা হয় নাকি? ম্যাডাম, 5। হুম, এটা মানে এটার পরবর্তীতে সাবজেক্ট অনুসারে বারবার কাজ হবে। সাবজেক্ট আচ্ছা সিঙ্গুলার নাম্বার হইলে আমি verb- চাচ্ছি ফ্র্যাকশনের পরের সাবজেক্ট অনুযায়ী। হ্যাঁ, জি ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ, তাই না? জি ফ্র্যাকশন এর পরের সাবজেক্ট অনুসারে ভার্ব। তার মানে কি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব ভার্ব সিঙ্গুলার সিঙ্গুলার, সাবজেক্ট। হুম, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এবার বুঝছি। যেমন ধরেন আমি একটা উদাহরণ দেই তাহলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, জি ম্যাডাম, এটা মুছে দেই, লিখে নেন, লিখে ফেলেন, আমি মুছে ফেলে দিয়ে ক্লিয়ার করে লিখবো। লিখছি। 11 জন, 10 জন, আমি সহ 11 জন। হ্যাভ ইউ এনি আইডি? ঠিক আছে, মুছে ফেলি। জি ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা, যেমন 2/3 যদি আমি লিখি, দেখেন এখানে লিখছি এস না, ম্যাডাম 2/3 কিছু মানে, ক্ষেত্রে এস দেয় না, এসটা হ্যাঁ দেয় না কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা না দিক, ঠিক আছে, এস ম্যাম দিলেও না দিলেও আপনাকে দিতে হয় না। এখানে কি লেখা, 2/3 লেখা, আমি লিখেছি 2/3 অফ
দ্য বুক, মানে 3 ভাগের 2 ভাগ, তাই না? জি অফ দ্য বুক ওয়াজ অর ওয়ার রিড। এখন দেখেন, আমি বলেছি এটা একটা ফ্র্যাকশন বোঝাচ্ছে, 2/3 ভগ্নাংশ বোঝাচ্ছে। এর পরে অফ দ্য বুক এখানে যে এটা হচ্ছে সাবজেক্ট। এটা তাহলে কি? এটা হচ্ছে হবে সাবজেক্ট। এটা এখানে এটা সাবজেক্টটা বোর্ড কি, সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা প্লুরাল ম্যাডাম নাকি প্লুরাল কয়টা মনে হয়। বইকে বোঝাচ্ছে? বই একটা তো অনেকগুলো, নির্দিষ্ট নাই, একটা অনির্দিষ্ট। এখানে দা বুক বইটি বইটি একটা বুক। একটা বই। বুকস থাকলে একটা অনেকগুলা বই। হবে বুকস ওয়াজ থাকলে হবে নাউন না, নাউন বুক মানে কি নাউন না? বুক মানে কি বুক একটা বুঝায়, আর বুকের পরে এস দিলে কি হয়? অনেকগুলো। অনেকগুলো বুঝায়। তার মানে এখানে এস নাই, একটা বুককে বুঝাচ্ছে। তারপর আর্টিকেল দেওয়া আছে দি, তার মানে নির্দিষ্ট করে একটা বই বই বুঝাচ্ছে। তাহলে এই একটা বইয়ের 2/3 অংশ শেষ করা হয়েছে, পড়ে ফেলা হয়েছে। তো এই যে এই সাবজেক্টটা কি, সিঙ্গুলার না? সাবজেক্টটা জি কি সিঙ্গুলার। তো সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে এখানে ভার্ব আপনি কোনটা চুজ করবেন, ওয়াজ অর ওয়ার? ওয়াজ। ওয়াজ। আর কোনো কনফিউশন থাকলো? জি না। না পড়ে ফেলাই দিছি। পড়ে ফেলানো মানে শেষ করা। জি এই ধরনের মাথা মোটা মানুষ যদি থাকে পৃথিবীতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার একটা স্যার আছেন প্রচুর মাথা মোটা, নির্বুদ্ধ পাশে বসে ধুলো ক্লাস খেটেছিলেন। করছে। এই যে ধরেন আমি লিখি যে টু পিপ FIFT অফ দা ওয়ার্কস। দুই ওয়াজ হ্যাভ হবে। হ্যাভ ডান। কেন? এ দেখেন ম্যাডাম আর্টিকেলের পরের শব্দটা কিন্তু নাউন, ওয়ার্কস, হ্যাঁ কাজ বুঝাচ্ছে। এখানে কাজ করা না, এটা কাজ। নাউন, নাউনের পরে অ্যাস আছে, অ্যাস মানে প্লুরাল। তখন আপনি কি হ্যাজ দিবেন না হ্যাভ দিবেন? হ্যাজ হ্যাভ দেব। হবে। হ্যাঁ, তাহলে হ্যাভ ফ্র্যাকশনের কোনো কাজ নাই। ফ্র্যাকশনের পরে যে সাবজেক্টটা আছে বা নাউনটা আছে, সেটার অনুযায়ী সেটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, সেটা প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল। আর কোনো ধরনের কনফিউশন থাকা যাবে না। ক্লিয়ার? জি ওয়ান অফ, ইচ অফ, নাইদার অফ, আইদার অফ এর পরের রুলস এগুলো জানেন? মানে পিএস দিছি, পিএস মানে প্লুরাল আর সিঙ্গুলার। পি তে হলো প্লুরাল আর এস তে হলো সিঙ্গুলার। আমি এমনি মনে রাখছি যে পিএস দিয়ে। ম্যাডাম পিএস মানে কি? সাবজেক্ট হবে প্লুরাল আর ভার্ব হুম, হলো সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে। হ্যাঁ পিএস দিছি, যেটা সবসময় পিএস কইতাম, যে পিএস তুই পিএস। আচ্ছা, যখন ডিটারমিনার দিয়ে নাউন যুক্ত থাকে, যখন আলাদা আলাদা নাউন দুটো মানে মনে করেন যে দুটা নাউন দেওয়া আছে এবং দুটা নাউন হ্যাঁ অ্যান্ড এটা দ্বারা প্লুরাল, যুক্ত, প্লুরাল প্লুরাল হবে। যদি থাকে এবং দুটো নাউনের আগে যদি ডিটারমিনার বা আর্টিকেল থাকে, তাহলে সিঙ্গুলার প্লুরাল বোঝায়। সেক্ষেত্রে আমরা ভার্ব প্লুরাল নেব। জি তবে এখানে যদি আপনার বস্তুকে বোঝায়, আমি যেটা মনে রাখছি যে ব্রেড এন্ড ব্যাটার, এক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার হবে। ওটাতে একই জিনিসকে বোঝায়। ব্রেড অ্যান্ড বাটার আমরা একসাথে খাই না, আলাদা আলাদা তো খাই না। এই জন্য ব্রেড অ্যান্ড জি বাটার একসাথে যেহেতু খাওয়া হয়, এই জন্য এটাকে সিঙ্গুলার ধরা হয়। জি যেমন আপনি বলে হর্স অ্যান্ড ক্যারেজ, ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি। জি ঘোড়া আর গরুর যে ঘোড়াটা কি করে, গাড়িটা টানে না? তো জি ঘোড়া যদি গাড়িটা না টানে তো গাড়ি গাড়ি চলবে না। তো ঘোড়া ছাড়া গাড়ি কিন্তু অর্থহীন। তাই ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি যদি বলা হয় হর্স অ্যান্ড ক্যারেজ, তখন সেটা কি হবে? হর্স, এটাও তো আপনার সিঙ্গুলারই হবে। হ্যাঁ। তা আমি লিখি, আপনারা হচ্ছে রুলস একটু লিখে ফেলেন।
যেমন ভাতের সাথে তরকারি খাই। হুম, এটাও সিঙ্গুলারই হবে, কারণ একসাথে দুইটা হচ্ছে তো। একই সাথে দুটা জিনিস। আরেকটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, না? এখানে উইন হবে না উইন্স হবে? ম্যাডাম উইন্স এখানে উইনই হবে। উইনও হবে উইন্স হবে, এটা কোনো রুলস নাই, দুটাই ওই যে হয়। টু আবার মেক্স ম্যাডাম ওই যে 2 and 2 মেক মেক্স 4, হবে। টু এখানে কি অ্যান্ড টু মেক হয় মেক্স না ফোর, মিক্স হয়? মেক্স ফোর হয় না ম্যাডাম? মেক্স হয়, মেক হয় মেক্স হয়। দুইটাই হয় আর কি। এই যে স্লো অ্যান্ড স্টেডি, টাইম অ্যান্ড টাইড, হুম। এগুলো। ম্যাডাম হ্যাঁ, একটা কোশ্চেন করি ম্যাডাম। ম্যাডাম ওয়েট, দুইটাই হয়। একটা হচ্ছে ম্যাডাম ব্রিটিশ ইংলিশ আর একটা হচ্ছে আমেরিকান ইংলিশ, বুঝছেন? মানি বিগেস্ট মানি এটা জানেন না? হয় না, মানি মেক্স মানি কোনটা? টাকায় টাকা আনে, টাকায় টাকা হ্যাঁ, হয়। এখন এটা কি আমি টাকায় তার টাকা মানে হয় না, মানি মেক্স মানি। হ্যাঁ টাকায় আরেকটা টাকা আর আনে মানে বিগেটস মানি। আরে, ভুল করে দিয়েছি তাইলে। আনলে হবে মেক্স, আর আনলে ইয়ে হবে হইলে বিগেটস, আর টাকায় টাকা হয় হয় বললে ম্যাডাম মেক্স। মানি, আর টাকায় টাকা মানি বিজ্ঞান মানি। ঠিক আছে, রুলস লিখে দিব কি? ডিটারমিনার প্লাস নাউন লিখে দে। জি ম্যাডাম। আমি ডিটারমিনার লিখছি, ডিটারমিনার আমি লিখে দিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু যতগুলো ডিটারমিনার আমি কিন্তু লিখে দিয়েছিলাম। ডিটারমিনার আর্টিকেলও হয়, যে কোনো অ্যাডজেটিভ, এ এম দা, এগুলো ডিটারমিনার। ঠিক আছে, এসব কিছু কিন্তু ডিটারমিনার। তো ডিটারমিনারের ডি শর্টকাটে লিখলাম। ডিটারমিনারের পরে নাউন, আবার অ্যান্ড থাকলো, অ্যান্ড যুক্ত করে আবার যদি ডিটারমিনার প্লাস নাউন থাকে, তাহলে কি হবে জানেন? ভার্ব প্লুরাল। প্লুরাল, শর্ট করে লিখলাম। আর ডিটারমিনার প্লাস নাউন অ্যান্ড নাউন, মানে এরপরে কোনো ডিটারমিনার নাই, তখন কি হবে? ভার্ব সিঙ্গুলার। সিঙ্গুলার। ডিটারমিনার প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন ভার্ব প্লুরাল। যেমন আমি যদি বলি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, দুইজন আলাদা বুঝাচ্ছে না? হেডমাস্টার আলাদা একজন, সেক্রেটারি আলাদা একজন, তাহলে দুইজনকে বুঝাচ্ছে। তো সেক্ষেত্রে ইজ হবে নাকি আর হবে? কি আর হলো? হবে, আর হবে। কি হলো? সে বলছেন আমাকে কি হবে? এটা আর হবে না ইজ হবে? আর হবে ম্যাডাম, আর হবে। হ্যাঁ, এখানে কয়জনকে বুঝাচ্ছে? এখানে দুজনকে। তাহলে কি হবে? আর হবে, আর তাই না? জি। হ্যাঁ, দা হেডমাস্টার এন্ড দা সিকিউরিটি। যেমন আমি যদি বলি সাম সুগার অ্যান্ড সাম সল্ট, দেখেন সাম কিন্তু একটা ডিটারমিনার, সাম কিন্তু ডিটারমিনার, দুটো কিন্তু ডিটারমিনার নাউন দ্বারা যুক্ত আছে, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল ভার্ব হবে সিঙ্গুলার। আর। আচ্ছা, আর না দিলে আমি যদি দেই নিড অর নিডস, নিড। নিড একটা ভার্ব, এস যুক্ত করলে প্লুরাল সিঙ্গুলার, আর এস না যুক্ত করলে প্লুরাল। প্লুরাল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে কি নিড হবে? হবে। নিড। আমি বলেছি হর্স Need, অ্যান্ড ক্যারিয়েজ, তাই না? এই হ্যাঁ ঘোড়ার গাড়ি একটাকে বোঝাচ্ছে, এটা কিন্তু হ্যাঁ ব্যতিক্রম। হ্যাঁ, ব্রেড অ্যান্ড বাটার, যেটা বাটারের ব্রেডের সাথে বাটার মাখিয়ে খাই, বাটার। আমরা তো বাটার কখনো একা একা খাই, কোনো কিছুর সাথে মিক্স করে খাই, মাখিয়ে খাই, লাগিয়ে খাই আর কি, যাই হোক। তাহলে কি হবে? সিঙ্গুলার হবে।
ইজ অথবা কি হবে, ইজ হবে। কি হবে? এগুলো ব্যতিক্রম। টাইম এন্ড টাইড, ওয়ার্ড ফর্ম, ওয়ার্ড ফর্ম, টাইম এন্ড টাইড, দুইটাই হবে, হ্যাঁ, তবে এটা বেশি প্রেফারেবল। ওয়েট ওয়েট ফর্ম, টাইম এন্ড টাইড, ওয়েট ফর্ম, এটা নিয়ে তো অনেক ব্যাখ্যা আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, কেউই সঠিক ব্যাখ্যা দিতে পারতেছে না। তাই দুইটাই দেওয়া যায়। জি। ওয়েনসডে, ওয়েনসডে। আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, প্রবাদ বাক্যগুলো যেটা আছে, আমি যদি বলি একদম যৌক্তিক যেটা, প্রবাদ বাক্য হয় কি, প্রবাদ প্রবচন যেটা আগের কবিদের, সাহিত্যিকদের বা পূর্বের কোনো মনীষীদের আম, যে জিনিসগুলো আবিষ্কার করা, পুঁথি লেখা হয়, গান, কবিতা, এগুলো কিন্তু তারা কোনো ব্যাকরণিক নিয়ম মেনে চলে না, বুঝছেন। দেখবেন কবিতার ক্ষেত্রে অনেক সময় বহুবচন, একবচন, বহুবচন মিক্স করে দেয়া থাকে, তাদের গ্রামারেটিক্যাল অনেক অমিল থাকে, কিন্তু সেটাকে গ্রহণযোগ্য করা হয় কারণ কবি সাহিত্যিকদের যে সৃষ্টি বা লেখনী থাকে সেখানে কোনো নিয়ম ফলো করে না। এই প্রবাদ বাক্য, এগুলো টাইম এন্ড টাইড, স্লো অ্যান্ড স্টাডি, এগুলো এক ধরনের প্রবাদ বাক্যের মধ্যে পড়ে, তো তাই এগুলো কোনো গ্রামার রুলস ফলো করবে না, ওয়েট দিলেও হবে, ওয়েট দিলেও হবে। এটা হচ্ছে যৌক্তিক ব্যাখ্যা। কি ম্যাডাম? কালেকটিভ নাউনের সম্পর্কে বলবো যে সমষ্টি। হুম, সমস্যা। আচ্ছা, এগুলো করে প্লুরালই হয়। কালেকটিভ নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার, হুম। সব সময় সিঙ্গুলার, কিন্তু কালেকটিভ নাউনের ক্ষেত্রে আবার মতামতের অনেক সময় অমিল থাকে। সেক্ষেত্রে হয় কি, কালেকটিভ নাউন যখন কোনো দল বা কোনো হচ্ছে গ্রুপ তাদের কোনো কাজে বা মতামতে অনেক সময় ভিন্নতা পোষণ করে, তখন দেখা যায় যে প্লুরাল হয়। হ্যাঁ, যেমন জুরি, তারপরে হচ্ছে কমিটি, এরা একটা দল, ধরুন যে কোনো কোর্টে যখন আর্মি। কোনো ডিসিশন হ্যাঁ নেওয়া হয়, সেক্ষেত্রে জুরিরা যদি একটাই মতামত দেয়, একমত দেয়, সেক্ষেত্রে সেটা সিঙ্গুলার। কিন্তু 12 জন জুরির মধ্যে 6 জন, 5 জন অন্য একটা মতামত দিচ্ছেন, 6 জন অন্য আরেকটা মতামত দিচ্ছেন, সেক্ষেত্রে সেটা, এই জুরিটা প্লুরাল হবে তখন। আমি উদাহরণ দিচ্ছি আপনাদের। কালেকটিভ নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার। মতামতের, যদি আপনি কালেকটিভ নাউন জাস্ট দেখেন, হ্যাঁ, কালেকটিভ নাউন আপনি যদি দেখেন তাহলে সরাসরি ওটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু যখন ওটা সেন্টেন্স ক্রিয়েট করবে তখন সেই সেন্টেন্স অনুযায়ী সেই সেন্টেন্স স্টুডেন্টের সামনে একটু মান সম্মানটা রাখেন। তো মতামতের যখন সেন্টেন্স অনুযায়ী দেখবেন, সেন্টেন্সে যখন ওই কালেকটিভ নাউন গুলো বসবে, তখন এই সেন্টেন্স অনুযায়ী সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে, সরি, মতামতের যদি মিল থাকে বা তারা মিলে দলগতভাবে কোনো একটা কাজ করে, একক কোনো কাজ করে, সেক্ষেত্রে হলে হচ্ছে সিঙ্গুলার। আর তাদের যদি কাজের মধ্যে ভিন্নতা বা অমত দেখা যায় তাহলে প্লুরাল, মানে মতামতে, যেমন জুরিরা একমত হয়েছে, দা জুরি
আর or is agreed to punish him. সবাই মিলে ডিসিশন নিল যে তাকে শাস্তি দেবে। তার মানে তাদের সবার মতামত এক, যে সবাই মতামত দিল যে হ্যাঁ শাস্তি পাওয়ার যোগ্য, তাকে শাস্তি দেওয়া হলো। যেহেতু জুরিদের সবার মতামত এক, তো একটা, তাহলে এটা সিঙ্গুলার। যেহেতু ইফ মতামতের মিল, একজনকে বুঝাচ্ছে, একটা বুঝাচ্ছে, একটা গ্রুপ বুঝাচ্ছে। সিঙ্গুলার। হুম। আরো উদাহরণ দেই, যেমন দ্য কমিটি, কমিটি মানে সবাইরা, কমিটির সবাই একসাথে মিলিত হয়েছে এবং ইটি ম্যাট হবে। একটা বাজেট পাস করেছে এবং এই বাজেটের কমিটির সবাই রাজি ছিল। জি আন্টি। তাহলে কি হবে বলেন? দা কমিটি হ্যাঁ হবে ম্যাডাম। হুম। আচ্ছা, কমিটির সবাই মানে অ্যাপ্রুভ করেনি বাজেটটা, সবাই মিলে কি করেছে, দ্বন্দ্ব করেছে, বা ঝগড়া করেছে, বা তাদের অমতামতের অমিল দেখিয়েছে, সেক্ষেত্রে কি হবে? ম্যাডাম হইলো তখন হইলো হ্যাঁ হবে। আচ্ছা, ধরেন আমি লিখলাম দ্য কমিটি আর্গু বা আর্গুস অ্যামাং themselves. কমিটি আর্গু among themselves. আর্গু হবে ম্যাডাম। তাহলে কি হবে? আর্গু। ম্যাডাম আর্গু। তো ঠিক আছে, আরো কিছু রুলস। আচ্ছা, আপনাদের পড়া কিন্তু দেওয়া ছিল, জি ম্যাডাম। কে কে পড়েছেন বলেন তো? ম্যাডাম পড়ছি। পড়া ধরি। ম্যাম করেছি। হ্যাঁ, আমাদের যে সাথে যে ছিলেন উনি কি চলে গেছেন? ওনাকে তো বলতাম পড়ার বিষয়ে। জি ম্যাডাম চলে গেছে। আচ্ছা ঠিক আছে, পড়া কি দেওয়া ছিল রত্না? আহ ম্যাম এই যে ইডিয়মস ছিল 681 680 থেকে 710। 710 680 থেকে 710 ছিল। আচ্ছা, 145। আজকে তো রিপোর্ট নাই, নেক্সট ক্লাসের পড়াটা কে দিতে পারবেন বলেন তো গ্রুপে? ম্যাম দিয়ে দিব। রত্না দিতে পারবেন? ওকে ম্যাম। হ্যাঁ, আপনি দিবেন, সাথে লিখে দিবেন যে যারা নেক্সট ক্লাস করবেন তারা যেন কাইন্ডলি পড়াগুলো পড়ে আসেন। যদি পড়া তাদের হয়ে থাকে তারা ক্লাসে আসবে, না হলে তারা ক্লাসে আসবে না। ওকে ম্যাম। জি ম্যাডাম। ঠিক আছে, আজকে পড়া ধরি নাই। নেক্সট দিন ধরেন। গ্রামার আচ্ছা, করাবেন আরো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, নেক্সট দিন আমি হলো প্রিপোজিশন ধরবো প্লাস করাবো। আচ্ছা টাইম প্রায় শেষের দিকে তো। ম্যাম আচ্ছা পড়া ধরবেন না? পড়া কয়জন করেছেন বলেন তো? ম্যাম করেছি। ম্যাডাম পড়ছি। রত্না, আফিয়া, সুরাইয়া, মুসলিমা, ম্যাম মেরি। পড়ছি। ম্যাডাম তো ম্যাম পড়া আমাদের হয় না, ক্লাস, আমার পরীক্ষা। আমাদের পড়া কালকেই করে ফেলছি। আমরা তো 21 একটা গ্রুপ আছে, আমরা ক্লাস করি, আমি আফি আপু,
রিপন ভাইয়া আর আর্জুন আপু এরা। আচ্ছা 2 মিনিট ওয়েট করেন আপনারা। ইডিয়ম কতটুকু ছিল বলেন তো? 680 থেকে 710। 680 থেকে 710। 680, আচ্ছা। কে পড়া আগে নেবেন বলেন? ম্যাম আপনার ইচ্ছা, আপনি যাকে ধরবেন। আচ্ছা রত্না বলেন। জি ম্যাম। রান রিওট বলেন, রান রিওট। রান রেয়ট মানে দাঙ্গা বাঁধানো। ভেরি গুড। সল্ট অফ দ্য আর্থ। খুব দামি বা ভালো মানুষ। ভেরি গুড। খুব দামি মানুষ, খুব বিনয়ী মানুষ, খুব ভালো মানুষ। দামি সেট মানুষ, অফ, হ্যাঁ। ভেরি গুড। সেট অফ বলেন। সেট অফ মানে যাত্রা শুরু করা। সিলভার স্পুন। প্রাচুর্যে জন্ম। প্রাচুর্যে জন্ম। সিট অন দ্য ফেন্স। নিরপেক্ষ থাকা। স্কিন অ্যান্ড বোন। অস্থি চর্মসার। স্লিপিং পার্টনার। মূলধন যোগানকারী অংশীদার। স্লিপ অফ দ্য পেন। লেখায় অনিচ্ছাকৃত ত্রুটি। স্মেল আ rat. স্মেলেরেট মানে সন্দেহ করা। Spare no pains. স্পেয়ার নো পেন্স মানে যথাসাধ্য সবকিছু করা। হ্যাঁ ভেরি গুড, মানে চেষ্টার ত্রুটি না করা, এরকম কিছু, তাই না? জি ম্যাম। স্ট্র ভোট। স্ট্র ভোট মানে জনমত। হ্যাঁ কতটুকু ছিল? 81। টোটাল কত, ম্যাম আমি 30টা? পুরোটাই পড়েছি। পুরোটাই পড়েছেন, ভেরি গুড। ওই পৃষ্ঠাও যতটুকু টেক আছে সব অ্যাওয়ে পড়ে। বলেন, টেক অ্যাওয়ে। টেক কেয়ার মানে সরিয়ে নেওয়া। সাবস্ট্যান্টিভ। সাবস্ট্যান্টিভ মানে বাস্তব বা প্রকৃত। সাম অ্যান্ড সাবস্টেন্স। মূল কথা বা সারমর্ম। ভেরি গুড। ট্রান্সলেশন ছিল। জি ম্যাম। পেজ নাম্বার বলেন। পেজ নাম্বার 145 মনে হয়। 145। 145। 145 পেজ পুরোটা। জি ম্যাম। আয় বুঝে ব্যয় করো। আয় বুঝে ব্যয় করো। কাট ইউর কস্ট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর কট ক্লোথ। কোট অ্যাকর্ডিং। হ্যাঁ ভেরি গুড। আমার লেখার কলম নেই। আমার লেখার কলম নেই। আই হ্যাভ নো পেইন টু রাইট উইথ। ভেরি গুড। শত্রুকে অঙ্কুরে বিনাশ করতে হয়। শত্রুকে অঙ্কুরে বিনাশ করতে হয়। দ্য ইনামি হ্যাজ টু বি দ্য ইনামি হ্যাজ টু বি নিপেড ইন দ্য ওই যে বার্ড। বিইউডি বার্ড। বার্ড। নিপড ইন দ্য বার্ড। হ্যাঁ নিপড ইন দ্য বার্ড। গত রাতে আমার ঘুম ভালো হয়েছিল। আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট। ভেরি গুড। নাচতে না জানলে উঠান বাঁকা। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। সদা সত্য কথা বলবে। সদা সত্য কথা বলবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ।
মেয়েটি হাসতে হাসতে চলে গেল, এটা অনেক আসে পরীক্ষায়। মেয়েটা হাসতে হাসতে চলে গেল। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। ভেরি গুড। আর কাঁদতে কাঁদতে গেলে ক্রাইং। ক্রাইং। এক দ্য গার্ল হাতে ওয়েন্ট তালি অ্যাওয়ে বাজে ক্রাইং। না। এক হাতে তালি বাজে না। এক হাতে ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল। It takes two to make a quarrel. Very good. শুধু 145? জি ম্যাম, 145 পেজি। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম ছিল? জি ম্যাম ছিল, আর প্রিপোজিশনও ছিল। সিনোনিম প্রিপোজিশন 200 অ্যান্টোনিম পেজ। কতটুকু ছিল? কতটুকু ছিল? এই যে ম্যাম 116 থেকে মনে হয় 120-30 পর্যন্ত। ম্যাম আমাকে পুরোটা ধরেন তো 1 থেকে, দেখে মনে আছে কিনা। ও মাই গড, ভেরি গুড। 100? না, 1 থেকে 130। 1 থেকে 130 ছিল? না ম্যাম, আমি ধরতে বললাম তাই, মনে আচ্ছা আছে আচ্ছা। কিনা সেটা। ও আচ্ছা, আমি যে কোনো ধরি, হ্যাঁ। জি ম্যাম। আচ্ছা, কনস্ট্রেইন। কনস্ট্রেইন। ম্যাম এটার বাংলাটা কি হবে? বাধ্য করা। কনস্ট্রেইন মানে বাধ্য। কত থেকে ম্যাম লিমিটেশন এটা? 55 নাকি এটা নাকি? ম্যাম 1 থেকে 130। ওই যে নিয়োগ পরীক্ষায় আসে ওখান থেকে ও আচ্ছা সিনোনিমস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অন্যটা ধরেছি। সরি এই জন্য তো আমি কি বুঝতেই সরি পারতেছি না। সরি সরি। ওকে ম্যাম। ইরুডাইট। নলেজেবল, জ্ঞানী। ইউফেমিজম। ইউফেমিজম মানে টু ইন। ইন ইউফেমিজম ইন অফেন্সিভ এক্সপ্রেশন। ভেরি গুড। ডেলিবারেট। ডেলিভারেট। ডেলিভার, এটা বাংলা কি যেন? এই যে ডেলিভার ও ইচ্ছাকৃত ভাবে, ইন্টেনশনাল। ক্যামোফ্ল্যাগ। ক্যামোফ্লেগ। ক্যামোফ্লেগ, খালি বাংলা ভুলে যাই। বাংলা বলে দিলে তো সিনোনিম বের করে দেওয়া সম্ভব। ওটাই তো, বাংলায় তো ভুলে যাই ম্যাম। আচ্ছা, নাকি বাউন ক্যামোফ্লেগের বাংলা কি? অ্যাপাল বলেন, অ্যাপাল বলেন। অ্যাপাল ডিজমি। অ্যাপল না ওটা ম্যাম, অ্যাপল, আমরা তো অ্যাপল ভাবে পড়ছি মনে হয়। অ্যাপল পড়েছেন? APPAL। অ্যাপল ডিসমে, পি মানে এর উচ্চারণ কেমন? প্রোনাউন্সিয়েশন একটু আমাদের উচ্চারণটা ভুল হচ্ছে এরকম, ও এই জন্য বুঝতে আচ্ছা আচ্ছা। পারছি না। আচ্ছা, অ্যাম্বিশন। অ্যাম্বিশন টু ডিসায়ার। ডিজায়ার। ডিজায়ার। শুনেন, একটা কাজ করবেন। একটা এগুলো এগুলো যখন উচ্চারণ করতে অসুবিধা হবে গুগলে লিখবেন। গুগলে ওয়ার্ডটা লিখবেন, লেখে পাশে লিখবেন প্রোনাউন্সিয়েশন। দেখবেন পুরো আমেরিকান প্রোনাউন্সিয়েশন পাবেন। হ্যাঁ, ওখানে রেকর্ড করা থাকে ওয়ার্ডটা, পুরো একদম অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন ওরা ওখানে বলে দেয়। তা আপনাদের কাছে যদি স্মার্টফোন থাকে তো ওয়ার্ড ওকে গুলো কাইন্ডলি হলো কারেক্ট প্রোনাউন্সিয়েশন পড়ে ফেলবেন, তাহলে সুবিধা হবে। ম্যাডাম অ্যাপস ডাউনলোড করলো তো ম্যাডাম, ওইখানে তো প্রনাউন্সিয়েশন ম্যাডাম বলে কিচ্ছু ভালো হতো। লাগবে না, অ্যাপসও লাগবে না আপনার। আপনি জাস্ট ওয়ার্ডটা লিখে প্রোনাউন্সিয়েশন লিখবেন, একটা ওয়ার্ড লিখেন পাশে লিখেন প্রোনাউন্সিয়েশন, দেখবেন যে গুগলে চলে আসবে কারেক্ট প্রোনাউন্সিয়েশন। অ্যাপস এর চেয়ে ওই গুগলটা ক্লিয়ার বলে একদম। কতটুকু ওকে ম্যাম, ছিল? আমাদের এটাই প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার থাকতে হবে অবশ্যই আমাদের। আমরা গ্রাজুয়েশন করা মানুষ যদি ভুলভাল মানুষের কাছে ধরেন যে আপনি কোনো অফিসে কাজ করছেন, জব করছেন, একটা ইংলিশ আপনি পড়ছেন, পড়তে দেওয়া হচ্ছে বা আপনি পড়ছেন বা কিছু লিখেছেন, আপনাকে লিখতে দেওয়া হয়েছে, বললেন যে লিখতে দেওয়া হলো যে এটা একটু লেখেন বা টাইপ করেন, টাইপ করার পর আপনাকে পড়তে বলা হলো,
আপনি পড়লেন কেমন উল্টাপাল্টা উচ্চারণ করছেন, শুনতে বাজে দেখায় না? দশম জি ম্যাম। গ্রেডের 11 গ্রেডের চাকরি করবেন, ইংলিশ প্রোনাউন্সিয়েশন যদি রং হয় বাজে লাগে তো। আর লেখাপড়াটা পড়তে হবে, একদম অ্যাকুরেটলি পড়াশোনা করতে হবে। পড়াশোনা, চাকরি তো চাকরি দরকারি, কিন্তু পড়াশোনাটা ঠিক, হ্যাঁ বেসিকটা অবশ্যই ভালো রাখতে হবে, বেসিক্যালি ইংলিশের বিশেষ করে। কিছু পারেন বা না পারেন, ইংলিশ পারতে হবে, বুঝছেন? অনেক সময় দেখবেন যে অফিসে আপনার প্রমোশন হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আপনার কাজ পারফরম্যান্স, আপনার স্মার্টনেস, আপনার ইংলিশের দক্ষতার উপরে দেখবেন যে অনেক সময় আপনার গ্রহণযোগ্যতা বেশি হবে, ডিমান্ড বেশি হবে। আর আমাদের ইংলিশেই তো প্রবলেম। হ্যাঁ, আমাকে প্রায় হলো, আমি একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টকে টিউশন করাই, হচ্ছে তার গার্ডিয়ান মনে করছে যে আমি ইংলিশে অনার্স মাস্টার্স করছি। না, ওরা যখন শুনছে যে আমি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করছি, বলছে অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট কিভাবে ইংলিশ পারে? অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, বিবাহের জন্য তো অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট স্টুডেন্ট ডিপেন্ড করে না, যারা স্টুডেন্ট না তারাও তো বিবাহ করে। ম্যাডাম অ্যাকাউন্টিং এ তো ম্যাডাম এগুলা তো ম্যাডাম বেশিরভাগই দেখা যায়, অঙ্কগুলো সবগুলো ম্যাডাম ইংরেজিতে সব মানে সাবজেক্ট ইংরেজিতে থাকে, বেশিরভাগ ইংলিশে দেখা থাকে, যায় সেজন্য। ইংলিশে বলতে কি, হ্যাঁ আমাদের ইংলিশ ভার্সনে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যে আপনাদেরকে এগুলো পড়াচ্ছি এগুলো তো আমাদের অ্যাকাউন্টিং এ নাই। না ম্যাডাম, এটা তো বিষয়টা এটা হয়েছে এটা কি ম্যাডাম যে, বেসিক। না না, বিষয়টা হচ্ছে কি যে আপনাকে কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে হলে আপনাকে সেখানে টাইম ইনভেস্ট করতে হবে, এনার্জি ইনভেস্ট করতে হবে, সেটা পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। ঠিক আছে? তো 9:37 হয়ে গেল, 9:37, 1.5 ঘন্টা প্রায় হয়ে গেল। হ্যাঁ, জি ম্যাম। 1.5 ঘন্টা ধরে একটানা ক্লাস করে মানে কথা বলে আমি আসলে অনেক টায়ার্ড হয়ে যাই। জি ম্যাডাম। নেক্সট ডে আচ্ছা, আমাদের আগে গ্রামার আইটেম ক্লিয়ার করব, তারপরে পড়া ধরবো, আর আপনারা কাইন্ডলি পড়বেন। একটা আমার কোয়েশ্চেন ছিল তারপরে ম্যাম। হচ্ছে, হ্যাঁ সুরাই আক্তার বলেন। জি ম্যাম, আমার ওই যে প্রিপোজিশনে পড়তে গিয়ে মানে দেখা যায় যে এগ্রি উইথ ছোট করে ব্র্যাকেটের ভিতরে লেখা থাকে এস বি, ম্যাডাম এটা বুঝি না। আর একটা হচ্ছে এস এস টি এইচ। কোথায় লেখা থাকে? টিএইচ লেখা থাকে? এটা যে অ্যাকাউন্ট ফর, জবাবদিহি করা, মানে ব্র্যাকেটের ভিতরে লেখা এস টি এইচ, এটা দিয়ে মানে মূলত কি বোঝায়? আমাদের বইয়ে, জব কেয়ারের বইয়ে? আপু কোন বইয়ে? এটা হচ্ছে একটা প্রিপোজিশন বইয়ে পড়তে গিয়ে পাইছিলাম যে অ্যাকাউন্ট ফর মানে ব্র্যাকেটের ভিতরে লেখা হচ্ছে এস টি এইচ। মানে এমন সেন্টেন্স বলি, দেখেন তো একটু। আই হ্যাভ টু। ওয়ালাইকুম আসসালাম। সুরাই আচ্ছা, আপু আপনি হলে একটা প্রিপোজিশনে তো কাজ ড্যাশ করেন, থাকে। হচ্ছে ইয়ে করবেন, ওটা আমাকে একটু ছবি তুলে দিবেন তো, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আর হচ্ছে সুরাইয়া, না কে জানো, জি রত্না, জি ম্যাম। আপনি কাইন্ডলি এই এই চ্যাপ্টার মানে এই উইকের পড়াটা একটু গ্রুপে দিয়ে দিয়েন, আর বলিয়েন সবাইকে যেন পড়া ক্লিয়ার করে আসে। ঠিক আছে? ওকে ম্যাম। ওকে আচ্ছা ম্যাম। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ঠিক আছে, ঠিক আছে, এই লোকটা এমন না।